সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও বাংলা একাডেমির প্রযোজনায় আয়োজিত সেমিনার সিরিজ 2025-26-এর আজকের দ্বিতীয় অধিবেশন। কথা সাহিত্যিক শহীদুল জহির স্মরণে আজকের এই সেমিনারে আপনাদের সকলকে জানাই বাংলা একাডেমির পক্ষ থেকে সংগ্রামসম। সেমিনারে সভাপতিত্ব করবেন কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক সুমন রহমান। প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক ও সাহিত্য সমালোচক ডক্টর সৈকত আরিফিন। আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আমি এখন সেমিনারের মান্যবর সভাপ্রধান, প্রবন্ধকার ও আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রথমেই প্রবন্ধ উপস্থাপনের জন্য ডক্টর সৈকত আরিফিনকে বিনীত অনুরোধ করছি। আর প্রবন্ধের বিষয় মহল্লার অন্তঃশব্দ, শহীদুল জহিরের কথা সাহিত্যে মায়া, স্মৃতি ও রাজনৈতিক বাস্তবতা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলা একাডেমির প্রযোজনায় আয়োজিত সেমিনার সিরিজের এখনকার সেশনের সম্মাননীয় সভাপ্রধান কথাশিল্পী সুমন রহমান, আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলা একাডেমির মহাপরিচালক, আমার সৌভাগ্য উনি আছেন অধ্যাপক মোহাম্মদ আজম, এবং সামনাপ্রবিষ্ট লেখক, পাঠক, বুদ্ধিজীবী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। শুভ মধ্যাহ্ন। আজকের সেমিনারের বিষয় আমি নির্ধারণ করেছি, সেমিনারের প্রবন্ধ লিখেছিলাম, তার শিরোনাম দিয়েছিলাম মহল্লার অন্তঃশব্দ, শহীদুল জহিরের কথা সাহিত্যের মায়া, স্মৃতি ও রাজনৈতিক বাস্তবতা। এই বিষয়ে লেখাটি আমার বেশ বড় হয়ে গেছে, আমি পুরোটা করবো না, আমি বেছে বেছে জায়গায় পড়বো যাতে তাড়াতাড়ি শেষ হয়, কারণ আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। শহীদুল জহির এমন একজন কথাকার যাকে শুধু পাঠ করলেই হয় না, তাকে শুনতে হয়। তার বাক্যের ভেতরে মহল্লার শব্দ আছে, মানুষের ভয় আছে, স্মৃতির কুয়াশা আছে, জনশ্রুতির গুঞ্জন আছে, ইতিহাসের দগ্ধ অস্থিরতা আছে। ফলে তার সাহিত্য নিয়ে কথা বলা মানে কেবল তার সাহিত্যিক বৈশিষ্ট্যের কথা বলা নয়, বরং বাংলাদেশের বাস্তবতাকে অন্য এক আলোয়, অন্য এক শ্রুতিতে, অন্য এক সামাজিক স্নায়ু দিয়ে স্পর্শ করা। আমি লেখাটির ভেতরে প্রবন্ধের মূল পাঠ শুরু করছি। আমি শুরু করেছিলাম এভাবে যে একজন লেখক হিসেবে শহীদুল জহিরকে কোন অভিধায় অভিহিত করা যায়? পুরোনো ঢাকার কথাকার, ভাষার শিল্পী, নাকি জাতীয় বাস্তবতার লেখক, নাকি রাজনৈতিক বাস্তবতার ভাষ্যকার? এসব পরিচয়ের প্রতিটি আংশিক সত্য, কিন্তু কোনোটি তার শিল্প পরিচয়ের পূর্ণতা ধারণ করে না। কারণ শহীদুল জহিরের কথা সাহিত্য যে কোনো একক অভিধা অতিক্রম করে যায়। তার গল্প, উপন্যাস এমন এক কথাশিল্প নির্মাণ করে যেখানে বাস্তবতা কখনো সরলভাবে দৃশ্যমান নয়। বাস্তবতা তৈরি হয় ভাষা, স্মৃতি, জনশ্রুতি, সামাজিক দৃষ্টি, ভয়, প্রেম, দেহ, রাজনৈতিক ইতিহাস এবং পুনর্কথনের জটিল বিন্যাসে। তার কাছে জীবন সরল কাহিনী নয়, বরং বহুস্তরীয় শ্রুতি। কেউ বলে, কেউ শোনে, কেউ ভুলে যায়, কেউ ভুলভাবে মনে রাখে, কেউ ঘটনাকে গল্পে পরিণত করে, আর সেই গল্প কালক্রমে ধীরে ধীরে সামাজিক সত্যের মর্যাদা পায়। এই কারণে শহীদুল জহিরকে বোঝার জন্য তাঁর কথা সাহিত্যের আখ্যান নীতিকে কেবল কাহিনী বিন্যাস হিসেবে দেখা যথেষ্ট নয়। তাঁর আখ্যান জীবন উপলব্ধির এক গভীর পদ্ধতি। তার কথা শিল্পে একটি ঘটনা ঘটেই শেষ হয়ে যায় না।
জি 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 কোথাকার তার গল্প উপন্যাস এমন এক কথাশীল নির্মাণ করে যেখানে বাস্তবতা কখনো সরলভাবে দৃশ্যমান নয়। বাস্তবতা তৈরি হয় ভাষা, স্মৃতি, জনশ্রুতি, সামাজিক দৃষ্টি, ভয়, প্রেম, দেহ, রাজনৈতিক ইতিহাস ও পুনর্কথনের জটিল বিন্যাস। তার কাছে জীবন সরল কাহিনী নয়, বরং বহুস্তরীয় শ্রুতি। কেউ বলে, কেউ শোনে, কেউ ভুলে যায়, কেউ ভুলভাবে মনে রাখে, কেউ ঘটনাকে গল্প পরিণত করে, আর সেই গল্প ধীরে ধীরে সামাজিক সত্যের মর্যাদা পায়। এ কারণে শহীদুল জহিরকে বোঝার জন্য কথা সাহিত্যের আখ্যাননীতিকে কেবল কাহিনী বিন্যাস হিসেবে দেখা যথেষ্ট নয়। তার আখ্যান জীবন উপলব্ধির এক পদ্ধতি। তার কথা শিল্পে একটি ঘটনা ঘটেই শেষ হয়ে যায় না, বরং ঘটনার পর শুরু হয় আসল সামাজিক জীবন। কে ঘটনাটি দেখলো, কে শুনলো, কে সন্দেহ করলো, কে জনশ্রুতিতে রূপ দিল, কে স্মৃতিতে রাখলো, আর সেই স্মৃতিকে নতুন অর্থে পুনর্গঠন করলো। এই দীর্ঘ সামাজিক সঞ্চালন নিয়ে গড়ে ওঠে তাঁর গল্প উপন্যাসের কেন্দ্রভাগ। ফলে জহিরের কথা সাহিত্যে বাস্তবতা কোনো স্থির বস্তু নয়, তা সামাজিকভাবে উৎপাদিত, জনশ্রুতিতে পুনর্লিখিত, স্মৃতিতে ক্ষতিগ্রস্ত, মায়া আচ্ছন্ন এবং ইতিহাসে দগ্ধ। শহীদুল জহিরের অনতিবিপুল অথচ গভীর কথা সাহিত্যে বাস্তবতা কোনো দৃশ্যমান ঘর হিসেবে নয়, বহু দরজা বিশিষ্ট একটা অন্ধকার বাড়ির মতো উপস্থিত হয়। সেখানে একটি দরজা খুললে আরেকটি করিডর, একটি করিডর খুললে একটি করিডর পেরোলে আরেকটি ফিসফাস, সেই ফিসফাসের ভেতরে জমে থাকা বহু বছরের অপমান, আকাঙ্ক্ষা, ভয়, লজ্জা, কামনা ও স্মৃতি। শহীদুল জহির এই বাড়ির অধিকর্তা না হয়ে কেবল এর ভিতরে কান পাতেন, কারণ তিনি জানেন মানুষের জীবনকে সরাসরি প্রশ্ন করলে তা সবসময় উত্তর দেয় না। জীবন নিজেকে প্রকাশ করে বিলম্বে, পুনরুক্তিতে, অন্যের মুখে, জনশ্রুতিতে, অসমর্থ বাক্যে, এমন সব আচরণে যেগুলো প্রথমে তুচ্ছ মনে হয়, কিন্তু পরে দেখা যায় সেগুলি প্রকৃতার্থে সামাজিক সত্যের গোপন ছিদ্র হয়। এরপর আমি কিছুখানি স্কিপ করে যাচ্ছি। তার কথা সাহিত্যে বাস্তবতার ঘটনা নয়, সামাজিক পুনর্কথন। মহল্লা স্থান নয়, স্মৃতির উৎপাদক। মায়া অলৌকিকতা নয়, ইতিহাস আক্রান্ত জীবনের সামাজিক অনুভব। ভাষা শৈলী নয়, অভিজ্ঞতার স্নায়ু। আর রাজনীতি রাষ্ট্রীয় ঘোষণায় নয়, মানুষের দৈনন্দিন জীবনযাপনের ক্ষুদ্রতম স্পন্দনে কাজ করে। এই দৃষ্টিকোণ থেকে তার রচনাকে আলাদা আলাদা গল্প বা উপন্যাস হিসেবে নয়, বরং একে এক বিস্তৃত নন্দনতাত্ত্বিক সামাজিক ব্যবস্থা হিসেবে করা প্রয়োজন। এই পর্বে আমি একটা পর্ব করেছি সময়, রাষ্ট্র ও রাজনৈতিক বাস্তবতার মূর্ত নকশা নামে। এখানে আমি লিখেছি, শহীদুল জহিরের সাহিত্যিক আবির্ভাবকে শুধু ব্যক্তিগত প্রতিভার ফল হিসেবে দেখতে ভুল হবে। জন্মসূত্রে তিনি 50 দশকের মানুষ হলেও সাহিত্যিক অর্থে তিনি 80 দশকের লেখক। স্বাধীনতার পর যখন রাষ্ট্রীয় প্রত্যাশা ভেঙে পড়েছে, সামরিক শাসন সমাজের উপর দীর্ঘ ছায়া ফেলেছে, শহর যখন দ্রুত বদলাচ্ছে, মধ্যবিত্তের নৈতিক নিশ্চয়তা চূর্ণ হচ্ছে, সাধারণ মানুষের জীবন রাষ্ট্রীয় ভাষ্যের বাইরে অনিশ্চয়তা, ভয়, দারিদ্র্য, ক্ষুদ্র ক্ষমতা ও নীরব প্রতিরোধে গঠিত হচ্ছে, তখন সেই ঐতিহাসিক প্রেক্ষাপট তার কথা সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করে। কিন্তু তিনি এই সময়কে কোনো রাজনৈতিক বিবৃতিতে ফুটিয়ে তোলেন না, ফুটিয়ে তোলেন মানুষের শরীরে, ভাষায়, ভয় পাওয়ার অভ্যেসে, প্রতিবেশীকে দেখার পদ্ধতিতে, ঘরে ফেরা অনিশ্চয়তায়, স্মৃতির অস্বস্তিতে। জীবন ও রাজনৈতিক বাস্তবতা এই উপন্যাসটি নিয়ে কথা বলবো একটু। এই দিক থেকে তার রাজনৈতিক প্রকল্পের এক কেন্দ্রীয় শিল্পরূপ। উপন্যাসটি রাজনীতিকে বিমূর্ত মতাদর্শ হিসেবে নয়, বরং মানুষের প্রাথমিকতার ভেতর ঢুকে পড়া এক মূর্ত শক্তি হিসেবে নির্মাণ করে। শুরুতেই একটি আপাত তুচ্ছ বস্তুগত বিপর্যয়। স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যাওয়া আখ্যানকে রাজনৈতিক আতঙ্কের দিকে খুলে দেয়। কোট করছি, কোট 1985 সনে একদিন লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের যুবক আব্দুল মজিদের পায়ের স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সংগতি বিধানে ব্যর্থ হয়ে হট করে ছিঁড়ে যায়। আনকোট। এই বাক্যের শক্তি তার শুষ্ক রসিকতায়। স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সংগতি বিধানে ব্যর্থ, অর্থাৎ বস্তু, শরীর, রাস্তা, সময়, ইতিহাস এক অদ্ভুত সম্পর্কের মধ্যে আটকে যায়। স্যান্ডেলের ফিতে ছেঁড়া শুধু থাকার বিঘ্ন নয়,
এটি রাজনৈতিক বাস্তবতার মধ্যে ব্যক্তির প্রাত্যহিকতার ব্যর্থতা। এই বাক্যে সৈয়দ জহির তার রাজনৈতিক নন্দনের মৌলিক প্রকৌশল স্থাপন করেন। তিনি ইতিহাসকে সরাসরি ঘোষণা করেন না, ইতিহাসকে হঠাৎ স্যান্ডেলের দিকে ছিঁড়ে যাওয়ায় নামিয়ে আনেন। কোনো রাজনৈতিক সভা নয়, সামরিক দৃশ্য নয়, উত্তাল স্লোগান নয়, একজন মানুষের পায়ের সঙ্গে যুক্ত একটি জীর্ণ বস্তুই হয়ে ওঠে রাজনৈতিক বাস্তবতার প্রবেশদ্বার। কারণ যে সমাজে রাজনৈতিক সহিংসতা দীর্ঘস্থায়ী, সেখানে মানুষের হাঁটা, থামা, ভাঙা, জোড়া লাগানো সবই ইতিহাস আক্রান্ত। সৈয়দ জহির দেখান রাজনীতি শুধু মাথার উপর দিয়ে যায় না, তা কখনো পায়ের নিচেও ছিঁড়ে যায়। এরপরে আব্দুল মজিদ ঢুকে পড়ে এক ঝাঁঝা শব্দের জগতে। কোট, মানুষ আর গাড়ি যে শব্দ সৃষ্টি করে, যে শব্দ সম্পর্কে মানুষ সবসময় সচেতন হয় না, তার বাইরে এক ঝাঁঝা শব্দের জগতে সে ঢুকে পড়ে। আনকোট। এই শব্দ জগৎ সৈয়দ জহিরের রাজনৈতিক ন্যারেটিভের মৌলিক সংকেত। রাজনীতি এখানে বক্তৃতা নয়, সাউন্ডস্কেপ, সংবাদ নয়, স্নায়ু, ঘোষিত ইতিহাস নয়, অশ্রুত আতঙ্ক। মানুষ যে শব্দে বাস করে অথচ যার উৎস সে জানে না, সেই শব্দই রাজনৈতিক বাস্তবতার শ্রাব্য রূপ। সৈয়দ জহির রাজনীতিকে দৃশ্যের চেয়ে বেশি শোনান। ঝাঁঝা, ভাঙন, জনশ্রুতি, দৌড়, কাকের ডাক, মানুষের ফিসফাস। ৭১-এর স্মৃতি ফিরে আসে কার? মাংস, ছাদ, মহল্লা, লোকস্মৃতির ভিতর দিয়ে। বধু মৌলানা সম্পর্কে মহল্লার ভয়াবহ স্মৃতি বলে, কোট, প্রত্যেকদিন যে মাংসের টুকরোগুলো আকাশের দিকে ছুড়ে দিত, সেগুলো ছিল মানুষের মাংস। আনকোট। এই বাক্য রাজনৈতিক সহিংসতাকে এক ভিন্ন শরীরী বাস্তবতায় নামিয়ে আনে। ইতিহাসে এখানে নথিভুক্ত তথ্য নয়, মাংসের টুকরো। রাষ্ট্রীয় সহিংসতা এখানে কাকের খাদ্য, যুদ্ধ এখানে মহল্লার পাশে ছুড়ে দেওয়া মানুষের দেহ। সৈয়দ জহির এভাবে মুক্তিযুদ্ধকে স্মৃতিস্তম্ভে নয়, দৈনন্দিন ভয়ের বস্তুতলে না ফিরিয়ে আনেন। আরো জটিল হয়ে ওঠে আলাউদ্দিনের মৃত্যু স্মৃতি। কোট, বস্তুত ৭১ সনে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মহল্লায় প্রথম যে ব্যক্তি নিহত হয়, সে ছিল একজন মুসলমান ও অপ্রাপ্তবয়স্ক। আনকোট। এই বাক্য মুক্তিযুদ্ধের স্মৃতিকে সহজ নৈতিক বিভাজনে রাখে না। সহিংসতা কেবল সাম্প্রদায়িক অন্যের দিকে যায় না, তা শিশুত্বে, প্রতিবেশে, ধর্মীয় পরিচয়ের ভেতরে ঢুকে পড়ে। ফলে জীবন ও রাজনৈতিক বাস্তবতা যুদ্ধকে বীরত্বের মহাকাব্য নয়, মহল্লার রক্তমাংসের দগ্ধ ইতিহাস হিসেবে নির্মাণ করে। এই রাজনৈতিকতা সৈয়দ জহিরের গল্পগ্রন্থ দমনক্ষেপ মানুষ, অন্যান্য গল্প এর কাঁটা গল্পের সঙ্গে মিলিয়ে পড়া যায়। কাঁটায় মহল্লাবাসী সুবোধচন্দ্রকে আশ্বাস দেয়, আমরা আছি না। কোট, আমরা আছি না, আমরা মহিলাকে চিনি। আনকোট। আবার বলে, কোট, ডরান কেলা, আমাকে যা হইব আপনারও হইব, আমরা বাঁচলে আপনিও বাঁচবেন। আনকোট। এই লোকভাষিক সংলাপ রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে প্রতিবেশী সংহতির এক বিরল শিল্প। কিন্তু গল্পটি মানবিকতার সহজভাবে দেখায় না। মহল্লার আশ্বাস শেষ পর্যন্ত ইতিহাসের হিংস্রতা ঠেকাতে পারে না। ফলে সৈয়দ জহিরের রাজনৈতিক নন্দনের কেন্দ্রে আছে অসম্পূর্ণ মানবিকতা, যে মানবিকতা ব্যর্থ হয় তবু মানুষের পক্ষে সাক্ষ্য দিয়ে যায়। এসব কারণে তার রাজনৈতিক বাস্তবতা ম্যানিফেস্টো নয়, আবহ, ঘোষণা নয়, শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া আঘাত, দলিল নয়, মানুষের বলার ভঙ্গি, ভয় পাওয়ার অভ্যেস, দৃষ্টিচারণার কৌশল এবং স্মৃতির ভাঙা বয়ান। তিনি ইতিহাসকে ব্যাখ্যা করেন না, ইতিহাসের পর মানুষের জীবন যেভাবে বদলে যায়, সে বদলের শ্রাব্য, দৃশ্যমান ও শরীরী চিহ্নগুলো সংগ্রহ করে। এরপর আমি বলছি বহুস্বরতা ও আম্রবাচক কথন নিয়ে। সৈয়দ জহিরের আখ্যাননীতি বোঝার জন্য মিখাইল বাখতিনের একটা উদ্ধৃতি ব্যবহার করেছি, কিন্তু মিখাইল বাখতিন যেভাবে দার্শনিক আত্মসচেতন চরিত্র তৈরি করেন, সৈয়দ জহিরের চরিত্রমালা সেরকম দার্শনিক চরিত্রমালা নয়। তার ক্ষেত্র মহল্লা, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত জীবন, লোকমুখ, স্মৃতি, কৌতুক, ভীতি ও সামাজিক দৃষ্টি। তবু তার আখ্যানের কেন্দ্রে আছে বহুস্বরতার এক দেশীয় রূপ। তার বয়ানে কথক একক নয়, কখনো আমি, কখনো আমরা, কখনো মহল্লা, কখনো লোকমুখ, কখনো স্মৃতি, কখনো অর্ধেক শোনা কথা, সব মিলিয়ে আখ্যানের সত্য গড়ে ওঠে। এই বহুস্বরতা তাত্ত্বিক প্রদর্শন নয়, এটা এক সামাজিক বাস্তবের স্বাভাবিক রূপ। যে সমাজ তিনি লিখছেন, সেখানে কোনো ঘটনা একক কণ্ঠ থাকে না, তা দ্রুত মুখে মুখে, বহু উচ্চারণে
বহু স্মৃতিতে, বহু ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। সত্যতাই প্রমাণের বস্তু নয়, সামাজিক চলাচলের ফল। তাঁর ডোলো নদীর হাওয়া অন্যান্য গল্পগ্রন্থের আমাদের কুটির শিল্পের ইতিহাস গল্পটি এদিক থেকে অনন্য। গল্পের সূচনা কোট, আমাদের মহল্লা, দক্ষিণ মহিষুন্দির শিল্পায়নের ইতিহাস আমাদের মনে পড়ে, আনকোট। কিন্তু এই ইতিহাস কোনো প্রচলিত শিল্প ইতিহাস নয়। তা শুরু হয় তরমুজলার আগমন, মাছির বৃদ্ধি, রাস্তার জট, বালকদের খেলা, লেদ মেশিন, জমি, কিশোর আকাঙ্ক্ষা, পেটের ব্যথা এবং শেখ আলী আক্তারের স্মৃতির মধ্য দিয়ে। কোট, তরমুজের দিনে মাছি হয় না মাছির দিনে তরমুজ, আনকোট। এই প্রশ্নে শহীদুল জহির কার্যকরণ সম্পর্কের সরল ইতিহাস এখানে সোজা রেখায় চলে না। জিনিস, দেহ, স্মৃতি, খাদ্য, যন্ত্র, প্রেম ও কৌতুকের মধ্যে ঘুরে ঘুরে তৈরি হয়। এই গল্পের আমরা এক অসাধারণ কথক সত্তা। এটি ব্যক্তিগত আমি নয়, আবার সর্বজ্ঞ লেখকও নয়। এটি এক সামাজিক চেতনা, আংশিক স্মরণশীল, আংশিক কৌতুকপ্রবণ, আংশিক দায়সারা, আংশিক সংবেদনশীল। এই আমরা নিজের ইতিহাস বলে, কিন্তু নিজের সীমাও প্রকাশ করে। ফলে গল্পটি শুধু শেফালি বা কুটির শিল্পের নয়, গল্পটি এই আমরা আত্মপ্রকাশ ও আত্মপ্রবচনার গল্প। শহীদুল জহির এখানে সমাজকে তার নিজের মুখে কথা বলতে দেন এবং সেই কথার ভিতরেই সমাজের হাস্যকরতা, নিশ্চলতা, আকাঙ্ক্ষা ও ভুলে যাওয়ার প্রবণতা উন্মোচিত হয়। এরপর আমি পড়ছি একটু বাদ দিয়ে মহল্লা ও সামাজিকভাবে উৎপাদিত জীবন ক্ষেত্র বিষয়ে। শহীদুল জহিরের সাহিত্যকে মহল্লা ছাড়া ভাবা প্রায় অসম্ভব। কিন্তু তার মহল্লা কেবল নগর ভূগোলের একটি উপখণ্ড মাত্র নয়, এটি তার কথা সাহিত্যের সবচেয়ে সক্রিয় নান্দনিক জ্ঞানতাত্ত্বিক উপাদান। মহল্লা তার রচনায় কিছু ঘরবাড়ি, গলি, দোকান, বারান্দা বা উঠানের সমষ্টি নয়। এটি একটি সামাজিক স্নায়ুতন্ত্র, যেখানে মানুষ, স্থাপত্য, দৃষ্টি, জনশ্রুতি, শ্রেণী, ধর্ম, ইতিহাস, ভয়, কামনা ও ভাষা পরস্পর জড়িয়ে থাকে। ফরাসি তাত্ত্বিক হেনরি লেফেভ্রের একটা কোটেশন আমি ব্যবহার করেছি। তিনি লিখেছিলেন, দ্য প্রোডাকশন অফ স্পেসে সোশ্যাল স্পেস ইজ এ সোশ্যাল প্রোডাক্ট। এই মতেই শহীদুল জহিরের মহল্লা এই অর্থে গভীর ও সামাজিকভাবে উৎপাদিত স্থান। তার গলি, সিঁড়ি, উঠান, ছাদ, দরজা, বারান্দা কেবল দৃশ্য নয়, এগুলো চরিত্রের মানসিকতার অংশ। একটি মহল্লায় কেউ নিছক ব্যক্তির মানুষ নয়, সে অন্যের দেখার মধ্যে আছে, অন্যের বলার মধ্যে আছে, অন্যের মূল্যায়নের মধ্যে আছে। অথচ এই সামাজিক দৃশ্যমানতার মধ্যেও মানুষ পুরোপুরি পাঠযোগ্য হয় না। মহল্লা তাই একসঙ্গে পরিচয় ও অপরিচয়ের ক্ষেত্র, নৈকট্যের ও বিচ্ছেদের ক্ষেত্র, স্মৃতি ও আত্মগোপনের ক্ষেত্র। দুপক্ষক মানুষ উন্নয়ন গল্পগ্রন্থের কাঁটা গল্পে ভূতের গলি, মুক্তিযুদ্ধের ভয়, সাম্প্রদায়িক সহিংসতা, প্রতিবেশী সংহতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের নৈতিক পরীক্ষাগার। কোট, মহল্লায় বান্দর আব্দুল হরের কোট নয়, মহল্লায় বান্দর, আব্দুল হরের মা ও আমরা গল্পে এই একই ভূতের গলি ভিন্নভাবে আসে। গল্পের শুরুতেই ভূতের গলির লোকেরা বানর নিয়ে ব্যস্ত থাকে। তারা দেয়ালের উপর অথবা দূরে হাতের কার্নিসে লেদ ছুঁড়ে বসে থাকা এই খয়েরি রঙের জানোয়ারের দিকে তাকে চিৎকার করে, বান্দর বান্দর, ওই যে বান্দর, আনকোট। বানর এখানে শুধু প্রাণী মাত্র নয়, দৃষ্টির সংগঠক। মহল্লা তার দিকে তাকে একত্র হয়, চিৎকার করে, প্রতিক্রিয়া তৈরি করে। প্রাণীটি সামাজিক চাঞ্চল্যের কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু এই কৌতুকের মধ্যে হঠাৎ ইতিহাস ঢুকে পড়ে। কোট, ৭১ সনের ঘটনা ২ মার্চের পর থেকে যখন দেশে ঘটতে থাকে, যখন রাতে ঢাকা শহরে কার্ফিউ জারি করা হয়, টিপু সুলতান রোড দিয়ে ছুটে যাওয়া ভারী মিলিটারি গাড়ির চাকার গোঙানি এবং ছটফট আওয়াজ নীরবতাকে বিদীর্ণ করে, এবং যখন ২৫ তারিখের রাতে নয়াবাজারের কাঠের গোলা পুড়তে শুরু করে, তখন ভূতের গলি তার বাইরে থাকে না। ভূতের গলিতেও অবধারিত রূপে ৭১ সন নেমে আসে, আনকোট। এই বাক্যটি শহীদুল জহিরের স্থান চেতনার উদাহরণ হিসেবে অসাধারণ। দেশে যা ঘটে তা গলিতে নেমে আসে। রাষ্ট্রীয় ইতিহাস দূরের নয়, তা মহল্লার বানর দেখা, মায়ের কান্না, ছেলের যুদ্ধযাত্রা, মসজিদের মাইক, মানুষের ভয় সবকিছুর মধ্যে প্রবেশ করে। গল্পে মসজিদে পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে ফজরের আজান না দেওয়া মুয়াজ্জিনকে সঙ্গে নিয়ে নামাজ পড়ার ইমাম মোহাম্মদ নুরুজ্জামান, মাওলানা নুরুজ্জামান সম্পর্কে বলা হয়, কোট, আসলে তারও ভয় হয়েছিল, কারণ সেও মানুষই, আনকোট। এই বাক্য মহল্লার মানবিক ভূগোল বুঝতে জরুরি। ধর্মীয় দায়িত্ব, সামাজিক মর্যাদা, পুরস্কৃত সাহস, এসবের নিচে মানুষ ভীত। শহীদুল জহির ভীরতাকে নৈতিক অবমাননা হিসেবে দেখেন না, দেখেন ইতিহাসের চাপের মানবিক
প্রতিক্রিয়া হিসেবে। মহল্লা তাই শুধু কৌতুকের জায়গা নয়, ভয়েরও, শুধু সংহতির নয়, মানুষের সীমা চিনে নেওয়া। এই মহল্লা কেবল এক ধরনের মঞ্চ নয়, সজীব জীবদেহের মতো। এখানে যা ঘটে তা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। গলি, ছাদ, মসজিদ, কার্নিস, লোকসমাবেশ, চিৎকার, দৃষ্টি সব মিলে ঘটনার অর্থ তৈরি করে। বানরকে দেখা মানে শুধু একটি প্রাণী দেখা নয়, মহল্লার নিজের প্রতিক্রিয়া দেখা। যুদ্ধ নিয়ে আসা মানে শুধু দেশব্যাপী ঘটনার স্থানীয় প্রতিফলন নয়, মহল্লার সমগ্র সামাজিক অস্তিত্ব ইতিহাসের মুখোমুখি দাঁড়ানো। শহীদ জহির এই কারণে স্থানকে পটভূমি করেন না, স্থানকে আখ্যানের সক্রিয় সহলেখকে পরিণত করেন। এরপর আমি একটু করছি দৃষ্টি, জনশ্রুতি, সামাজিক স্মৃতি নিয়ে। শহীদ জহিরের মহল্লা মানুষকে আশ্রয় দেয় কিন্তু পর্যবেক্ষণও করে, তাকে ঘিরে রাখে কিন্তু অনুবাদও করে, তাকে সামাজিক করে কিন্তু ভুল বোঝে, সন্দেহ করে, স্মরণে রাখে, বিকৃত করে। ফলে মহল্লা দৃশ্যমান স্থানের চেয়ে বেশি এটি সামাজিক বয়ান উৎপাদনের ক্ষেত্র। এখানে মানুষ নিজের জীবনের একক মালিক থাকে না, তার জীবনে ঢুকে পড়ে অন্যের দৃষ্টি, অন্যের উচ্চারণ, অন্যের রায়, অন্যের নীরবতা। জনশ্রুতি শহীদ জহিরের রচনা কেবল নৈতিক অবক্ষার চিহ্ন নয়, সামাজিক জ্ঞান উৎপাদনের এক অস্বস্তিকর পদ্ধতি। মানুষ যা জানে না তা কল্পনা করে, যা কল্পনা করে তা বলে, যা বলে তা এক সময় সামাজিক সত্যের মতো কাজ করে। এই জনশ্রুতি সত্যের বিকৃতি, আবার সত্য অভাবের সামাজিক পুরনো। মহল্লার নিজের অজ্ঞতা থাকে জনশ্রুতিতে, কিন্তু সেই জনশ্রুতিকে প্রকাশ পায় তার ভয়, নিষিদ্ধ কৌতূহল, আকাঙ্ক্ষা, ঈর্ষা ও অক্ষমতা। এরপর আমি একটু ছেড়ে যাচ্ছি, আমি পড়ছি পরের একটা অংশ, মায়া নামে, যার নাম হচ্ছে মায়া, জাদু বাস্তবতার বাইরে। শহীদ জহিরের সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে মায়া শব্দটি প্রায় অনিবার্য, কিন্তু এই মায়াকে অলৌকিকতা কিংবা জাদু বাস্তবতার সহজ লেভেলে বেঁধে ফেললে তার শিল্পের সামাজিক গভীরতা নষ্ট হয়। তার রচনায় মায়া কোনো প্রদর্শনমূলক জাদু নয়, এটি বাস্তবতার অদৃশ্য সামাজিক স্তর। মানুষ চোখে যেমন দেখে তেমনি শুনে দেখে, যুক্তিতে যেমন ভাবে তেমনি ভয়, বিশ্বাস, স্মৃতি, কুসংস্কার, অপবাদ, আকাঙ্ক্ষা, অনুমান দিয়ে জীবনকে বোঝে। এই সবকিছুই মিলেই সামাজিক বাস্তবতা গঠিত হয়। শহীদ জহিরের মায়া এই বাস্তবতারই অন্তরীণ তরলতা, যেখানে দৃশ্য, স্মৃতি ও জনশ্রুতি পরস্পরের শরীরে ঢুকে যায়। ওয়েন্ডি বি হ্যারিস ম্যাজিক রিয়ালিজমের একটি মৌলিক সূত্র দিকে লিখেছিলেন, দ্য ম্যাজিক্যাল রিয়ালিস্ট টেক্সট কন্টেইনস অ্যান irreducible element of magic, something we cannot explain according to the laws of the universe as we know them. Unquote. এই সূত্র শহীদ জহিরের রচনা পাঠে সহায়ক হলেও সরাসরি গ্রহণযোগ্য নয়, কারণ তার মায়ার irreducible element নিছক অলৌকিকতা নয়, বরং ব্যাখ্যাতীত সামাজিক অনুভব। তার মায়া জন্ম নেয় বাংলাদেশি মহল্লা, জনশ্রুতি, দারিদ্র, ধর্মীয় আবহ, রাজনৈতিক ইতিহাস, ভয় ও লোকস্মৃতির ভিতর। ফলে শহীদ জহিরের ঘোর বাস্তব থেকে পলায়ন নয়, বাস্তবকে অন্যালয় দেখা। জহির নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোট, অনেকেই বলেন আমি জাদু বাস্তবতার আশ্রয় লিখি। হ্যাঁ, সেটা আমি সবসময় বলি এবং কোত্থেকে সেটা পেয়েছি তাও পরিষ্কার করেই বলেছি। ঘোর আমি তৈরি করি এবং সেটা পাঠককে সমৃদ্ধ করার জন্যই করি। আনকোট। এই স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ। তিনি ঘোর তৈরি করেন, কিন্তু ঘোর দিয়ে বাস্তবকে আড়াল করেন না, বরং ঘোরের মধ্য দিয়ে বাস্তবের অস্থির, অনির্ণীয়, সামাজিক ও স্মৃতি নির্ভর প্রকৃতিকে উন্মুক্ত করেন। তার ঘোর কুয়াশা নয়, তার সামাজিক আলো, যে আলোয় দৃষ্টি স্পষ্ট হয় আবার অদ্ভুতভাবে অস্পষ্ট হয়ে ওঠে। সেরাতে পূর্ণিমা ছিল এই মায়া নির্মাণের এক অনন্য উপন্যাস। উপন্যাসের শুরুতেই বলা হয়, কোট, গ্রামের লোকদের সেরাতের কথা, চাঁদের কথা মনে পড়ে এবং তারা সেই চাঁদের বর্ণনা দেয়। আনকোট। এই বাক্য শহীদ জহিরের আখ্যান পদ্ধতির এক গভীর সংকেত। চাঁদ এখানে কেবল আকাশগত বস্তু নয়, চাঁদ স্মরণীয়, বর্ণনাযোগ্য, সামাজিকভাবে পুনর্নির্মিত। যে রাত একবার ঘটেছিল তা গ্রামের লোকদের স্মরণে আবার ঘটতে থাকে, মনে পড়ে। অর্থাৎ ঘটনাটি কোনো ব্যক্তির নিভৃত স্মৃতি নয়, এটি সামাজিক স্মরণ। তারা সেই চাঁদের বর্ণনা দেয়, অর্থাৎ দেখা যতটা গুরুত্বপূর্ণ, বলা ততটাই গুরুত্বপূর্ণ। শহীদ জহির এখানে প্রকৃতির দৃশ্যকে লোকস্মৃতির বয়ানে পরিণত করেন। কিন্তু সেই চাঁদ শুধু শান্ত, স্নিগ্ধ, রূপসী চাঁদ নয়, তার মধ্যে আছে রক্ত, আতঙ্ক, বিক্ষোভ ও সহিংসতার ছায়া। গ্রামবাসীদের মনে হয়েছিল, কোট, এক ছিন্ন মুন্ডের মতো রক্তাক্ত চাঁদ গ্রামের মাথার উপর দিয়ে গড়িয়ে যায়। আনকোট। এই একটি চিত্রকল্পেই শহীদ জহিরের মায়া নির্মাণের
গভীরতা ধরা পড়ে। পূর্ণিমা এখানে সৌন্দর্যের উৎস নয়, সে এক অস্বস্তিকর আলোক দেহ, যার ভেতর দিয়ে গ্রামবাসী ভয়, মৃত্যু, স্মৃতি, ইতিহাসকে দেখে। চাঁদ তাই প্রকৃতির নয়, সামাজিক মানুষের দৃশ্য। আকাশে ওঠে কিন্তু গড়িয়ে যায় গ্রামের মাথার উপর দিয়ে। এই রক্তাক্ত চাঁদ সৈয়দ জহিরের মায়াকে জাদু বাস্তবতার প্রচলিত কমলতা থেকে আলাদা করে। এখানে মায়া লাবণ্যময় আবরণ নয়, মায়া এক ভয়াবহ আলোক প্রসারণ, যার মধ্যে বাস্তব আরো স্পষ্ট, আরো অসহ্য, আরো অনির্ণয় হয়ে ওঠে। পূর্ণিমার আলো গ্রামকে আলোকিত করে কিন্তু শান্ত করে না, বরং আলো যত বাড়ে মানুষের সম্পর্ক, ভয়, আকাঙ্ক্ষা, অপরাধবোধ, গোপনতা ও স্মৃতি ততই উন্মুক্ত হয়ে যায়। পূর্ণিমার আলোয় বাস্তব যেন দ্বিতীয়বার দেখা যায়, কিন্তু সেই দ্বিতীয় দেখা প্রথম দেখার চেয়ে বেশি স্বচ্ছ নয়, বরং বেশি মায়াময়, বেশি রক্তাক্ত, বেশি সামাজিক। এরপরে আমি আরেকটু স্মৃতি ও পুনর্গঠন নিয়ে করতে চাই। সৈয়দ জহিরের আখ্যানের সময় সরলরৈখিক নয়, তার রচনার সময় শুধু এগোয় না, ফিরে আসে, ঘনীভূত হয়, পুনর্বিন্যস্ত হয়। বর্তমানের ভিতরে অতীত ঢুকে পড়ে, কোনো ছোট্ট ঘটনার মধ্যে পুরনো সামাজিক ক্ষত জেগে ওঠে, কোনো স্মৃতি লোকমুখে ঘুরে এমন রূপ নেয় তা আর কেবল স্মৃতি থাকে না, সামাজিক সত্যে পরিণত হয়। ফরাসি তাত্ত্বিক মরিস হালবক্স লিখেছিলেন, It is in society that people normally acquire their memories. It is also in society that they recall, recognize and localize their memories. সৈয়দ জহির আখ্যান এই ধারণা দেশীয় শিল্পরূপ নির্মাণ করে। তার গল্পে মহল্লা শুধু ঘটনা মনে রাখে না, ঘটনা পুনর্গঠন করে, মনে রাখে, রূপান্তরিত করে, বাড়িয়ে বলে, কাটছাট করে, ভুলে যায়, আবার ফিরিয়ে আনে। আমাদের কুটিরশিল্পের ইতিহাস এর আমরা অতীতকে ব্যক্তিগতভাবে স্মরণ করে না, সমষ্টিগতভাবে নির্মাণ করে। সেই নির্মাণ আছে কৌতুক, দুঃখ, দায় এড়ানো, পুরুষ সমষ্টির কল্পনা, শিল্পায়নের ব্যঙ্গ এবং স্মৃতির অস্থিরতা। তরমুজ, মাছি, লেদ মেশিন, জমি, পেটের ব্যথা, শেফালির হাসি, সব মিলিয়ে একটা মহল্লার ইতিহাস তৈরি হয়। ইতিহাস এখানে রাজনীতি বা অর্থনীতির সরল বিবরণ নয়, ইন্দ্রিয়, দেহ, খাদ্য, যন্ত্র, প্রেম ও জনশ্রুতির ক্ষণিক ভবন। মহল্লায় বান্দর, আব্দুল হালিমের মা এবং আমরা গল্পেও স্মৃতি নিশ্চিত নয়, তা হয়তোর মধ্য দিয়ে কাজ করে। আব্দুল হালিমের মায়ের কান্না মহল্লা হয়তো শুনেছে, হয়তো শোনেনি, সে হয়তো আর কাঁদে না, হয়তো কাঁদে, লোকেরা হয়তো ভুলে গেছে, হয়তো পুরো ভুলে যায়নি, ইত্যাদি। এই অনিশ্চয়তাই সৈয়দ জহিরের স্মৃতি রাজনীতি। স্মৃতি দলিল নয় কিন্তু কার্যকর, স্মৃতি অসম্পূর্ণ কিন্তু মানুষের সামাজিক সত্য নির্মাণে তার ভূমিকা অনিবার্য। জীবনের রাজনৈতিক বাস্তবতা এই স্মৃতি আরো রাজনৈতিক। বধু মাওলানার কাককে খাওয়ানো মাংস, আলাউদ্দিনের মৃত্যু, আব্দুল মজিদের স্যান্ডেল, সবই স্মৃতির ভিন্ন ভিন্ন অবশেষ। শেষ করুন। ঠিক আছে। সৈয়দ জহির স্মৃতিকে পবিত্র করেন না, স্মৃতির বিকৃতি, ভয়, নৈতিক অস্বস্তি ও সামাজিক কার্যকারিতা একসঙ্গে দেখান। এই স্মৃতি দর্শনের একটি হৃদয় সংবেদী দিকও আছে। স্মৃতি মানুষকে রক্ষা করে, আবার কষ্ট দেয়, সমাজকে যুক্ত করে, আবার দায় এড়াতেও সাহায্য করে। সৈয়দ জহির স্মৃতির এই দ্বিমুখী চরিত্রকে নিখুঁতভাবে ধরে। তার চরিত্রটা অনেক সময় ভুলে যায়, কিন্তু ভুলে গিয়েও মুক্তি পায় না, মনে রাখে, কিন্তু মনে রেখেও দায় পালন করে না। এই অসম্পূর্ণ স্মৃতি তার আখ্যানকে মানুষের বাস্তব জীবনের কাছাকাছি নিয়ে যায়। এরপর করছি ভাষা নিয়ে। সৈয়দ জহিরের ভাষা নিয়ে কথা না বললে তার সাহিত্য বোঝা যাবে না, কিন্তু তাকে শুধু ভাষা শিল্পী বলা তার শিল্পকে ছোট করা। তার ভাষা বাক সৌন্দর্যের প্রদর্শনী নয়, এটি অভিজ্ঞতার শরীর, মহল্লার শ্বাস, স্মৃতির গতি, জনশ্রুতির ছড়িয়ে পড়া, সামাজিক দৃষ্টি ও মানসিক অস্বস্তির ন্যারেটিভ বিধান। তার বাক্য দ্রুত সিদ্ধান্তে পৌঁছায় না, ঘুরে দাঁড়ায়, ফিরে আসে, পুনরাবৃত্ত হয়, বিলম্বিত করে, আবহ তৈরি করে, আবার এগোয়। একটি ঘটনা বলার আগে তাকে ঘিরে থাকা সামাজিক আবহ, জনশ্রুতি, স্মৃতি, সংশয়, ভয় এবং চুপ করে থাকা মানুষগুলোকেও উচ্চারণ করতে হয়। ফলে তার ভাষা শুধু ঘটনাকে বর্ণনা করে না, ঘটনার চারপাশের সামাজিক তাপমাত্রা তৈরি করে। স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সম্মতি বিধানে ব্যর্থ, এই বাক্য ভাষার দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এখানে বস্তু ও ইতিহাসের মধ্যে অদ্ভুত ব্যাকরণিক সম্পর্ক তৈরি হয়। স্যান্ডেল যেন পরিস্থিতির সঙ্গে রাজনৈতিকভাবে সম্পর্কিত। এই বাক্য সৈয়দ জহিরের ভাষার তীক্ষ্ণতা দেখায়। তিনি হাস্যরস, বিষাদ,
সামাজিক চাপ ও রাজনৈতিক আতঙ্ককে এ বাক্যে ধরেন। ঝাঁঝা শব্দের জগৎ বাক্যাংশ তার ভাষার শ্রাব্য শক্তি দেখায়। তিনি দৃশ্য নির্মাণ করেন কিন্তু শব্দ দিয়ে, বাস্তব দেখান কিন্তু স্নায়ুর ভিতর দিয়ে। আবার তরমুজ দিন মাছি হয় না, মাছের দিনে তরমুজ, এই প্রশ্ন ভাষার কৌতুকময় দর্শন। এখানে কারণ, ফল, সময়, ঋতু, খাদ্য, পচন, জীবাণু, মহল্লা সব এক অদ্ভুত তথ্য দার্শনিকতা এসে মেশে। ভাষা বিষয়ে আরেকটু লিখেছিলাম যে তার ভাষা মৌখিক কিন্তু অপরিশীলিত নয়, সাহিত্যিক কিন্তু নিস্তরঙ্গ নয়। লোকভাষা তার কাছে রং নয়, জ্ঞান। দরান কেলা বা পোলাটা হালার বোধাই এসব শুধু ভাষার স্থানীয় স্বাদ নয়, সামাজিক সম্পর্ক, অন্তরঙ্গতা, কৌতুক, অবজ্ঞা, ভয় বোঝার পদ্ধতি। সৌন্দর্যহীন প্রমিত ভাষার বাইরে থাকা উচ্চারণকে লোকভাষা হিসেবে ব্যবহার করেন না। তিনি দেখান এই ভাষার মধ্যেই মানুষ ভয় সামলায়, আশ্বাস দেয়, অপমান করে, ভালোবাসে, মিথ্যা বলে, বাঁচতে চায়। তার ভাষার আর্থিক শক্তি হলো তাতে একই সঙ্গে হাস্যরস, আতঙ্ক থাকে। পাঠক কখন হাসবে আর কখন শিউরে উঠবে এই সীমা স্থির থাকে না। স্যান্ডেল ছেড়ে যাওয়ার বাক্যে যেমন হাস্যরস আছে, তেমনি রাজনৈতিক ভয়ের ছায়া আছে। ভোদাই বলার মধ্যে যেমন কৌতুক আছে, তেমনি বানর দেখার চিৎকার যেমন খেলা আছে, তেমনি আছে ইতিহাস নামার পূর্ব লক্ষণ। এই বাংলা ভাষা গদ্যে বিরল, এই ভাষা বাংলা গদ্যে বিরল, কারণ এটি একই সঙ্গে লোকজ, আধুনিক, রাজনৈতিক ও মায়াবহ গভীরভাবে মানবিক। এরপরে আমি অনেকখানি লিখেছিলাম মুখের দিকে দেখি এবং আবু ইব্রাহিমের উপন্যাস নিয়ে, সেটা পাঠ করছি না, আমি শেষ অংশটুকু করছি। শহীদুল জহিরের কথা সাহিত্য আমাদের শেখায় বাস্তবতা কখনো শুধু দৃশ্যমান নয়, যা দেখা যায় তার পাশাপাশি যা শোনা যায়, যা বলা হয়, যা ভুলে যাওয়া হয়, যা বিকৃত হয়, যা জনশ্রুতিতে বেঁচে থাকে, যা মহল্লার গলি, ছাদ, বারান্দা, দরজা, কণ্ঠস্বর, ভয়, কৌতুক, কান্না এবং পুনর্কথনের ভেতর ঘুরে বেড়ায়, সব মিলিয়েই তৈরি হয় বাস্তবতা। তার সাহিত্যে বাংলাদেশের প্রকাশ্য বাস্তবকে নয়, অন্তর্লিখিত বাস্তবকে ধরা হয়। সমাজকে তার ভস্ত মূল্যবোধ, দৃশ্যমান আচরণ বা দলিল ভিত্তিক ইতিহাস দিয়ে পুরো বোঝা যায় না। এই কথা শহীদুল জহির গভীরভাবে জানতেন। মানুষের জীবন অনেকখানি গঠিত হয় যা সে বলতে পারে না তা দিয়ে, যা বলতে চায় না তা দিয়ে, যা লোকমুখে বলতে যায় তা দিয়ে, যা ভিতরে জমে থাকে কিন্তু ভাষা পায় না তা দিয়ে। এই অনুচ্চ অর্থদৃশ্য, জনশ্রুতি আবিষ্ট, মায়াময় অথচ কার্যকর বাস্তবতায় তার কথা সাহিত্যের প্রধান উপাদান। শহীদুল জহিরের গুরুত্ব এখানেই যে তিনি বাংলাদেশের জীবনের বড় ঘটনাকে ছোট মানুষের জীবনে নামিয়ে আনেন না, বরং দেখান বড় ইতিহাস আসলে ছোট জীবনের মধ্যেই বাস করে। গলি, ঘর, ছাদ, সিঁড়ি, কার্নিস, স্যান্ডেল, মাছি, তরমুজ, বানর, চাঁদ, মুখ, মাংস, কাক, এসব আপাতত সামান্য বস্তু তাঁর রচনায় ইতিহাসের ভার বহন করে। তার কাছে কোনো বস্তু কেবল বস্তু থাকে না, কোনো গলি কেবল গড়ি থাকে না, কোনো পূর্ণিমা কেবল প্রকৃতির আলো থাকে না। সবকিছু মানুষের মুখে, মনে, মহল্লায়, ভয়ে, দৃষ্টিতে, কল্পনায়, স্মৃতিতে এবং ইতিহাসের পরবর্তী কম্পনে বদলে যেতে থাকে। তাই শহীদুল জহিরকে বিচ্ছিন্ন লেখক সত্তা হিসেবে নয়, বাংলা কথা সাহিত্যের দীর্ঘ পরম্পরায় দাঁড়ানো স্বতন্ত্র আধুনিক কথাকার হিসেবে দেখা উচিত। তিনি রবীন্দ্র পরবর্তী গল্পরীতির মানবিক অন্তর্গভীরতা, মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা আত্মজন ইলিয়াসের সমাজ ইতিহাস সচেতনতা এবং স্বাধীনতা বাংলাদেশের নগর জটিলতার পরবর্তী স্তরে এসে ভাষা, স্থান, স্মৃতি ও মায়ার এমন এক কথা সাহিত্যিক জগৎ নির্মাণ করেন যেখানে বাস্তবতা আর সরলভাবে বাস্তব থাকে না। শেষ কথা হলো, শহীদুল জহির প্রকাশ্য বাস্তবের নয়, অন্তঃশব্দের কথাকার। তিনি এমন সব শব্দ শুনতে পান যা রাষ্ট্রীয় ইতিহাসের মাইকে শোনা যায় না, যা দলিলে লেখা থাকে না, যা মহল্লার গলি, বারান্দা, ছাদ, ভয়, গুজব, হাসি, কান্না, ভুলে যাওয়া এবং পুনর্কথনের ভিতর লুকিয়ে থাকে। তার সাহিত্য আমাদের শিখিয়ে যায় বাস্তবতা শুধু যা ঘটেছে তা নয়, বাস্তবতা হলো যা ঘটার পরে মানুষের মুখে, স্মৃতিতে, দেহে, ভয়ে, মায়ায় এবং ইতিহাসে বেঁচে থাকে। এই অন্তঃশব্দ শুনতে পারাই শহীদুল জহির পাঠের আসল আনন্দ, এবং এই অন্তঃশব্দ বুঝতে পারাই তার কথা সাহিত্যের জ্ঞানতাত্ত্বিক গুরুত্ব। আমার লিখিত বক্তব্য শেষ হলো। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে যারা এই ধরনের প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমাকে
সৌন্দর্য বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ করে এই সুযোগ করে দিয়েছেন। তাদের প্রতি আমার আবার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা সবাইকে। সম্মানিত উপস্থিতি, প্রবন্ধ উপস্থাপন করলেন গবেষক ও সাহিত্য সমালোচক ডক্টর সৈকত আরিফিন। এ পর্যায়ে আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। শ্রদ্ধাভাজন সভাপতি এবং আমাদের প্রাবন্ধিক এবং সুধীবৃন্দ, আমি একজন বদলি আলোচক হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আমাদের আলোচক সালাউদ্দিন শুক্র তার মায়ের অসুস্থতাজনিত কারণে আটকে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হওয়া এবং তার প্রতিক্রিয়া জানানো, এটা শহীদুল জহিরের গল্পের একটা পুনরাবৃত্ত কৌশল, পরিস্থিতিজাত প্রতিক্রিয়া, ওই যে জীবন ও তার রাজনৈতিক বাস্তবতা। তো সৈকত আরিফিন যে প্রবন্ধটির কিছু অংশ এখানে পড়েছেন, তা থেকে আশা করছি আপনারা আন্দাজ করতে পারছেন যেটা একটি, আমি বলবো, অসামান্য প্রবন্ধ হয়েছে। শহীদুল জহিরের যে লিটারেচার, শহীদুল জহিরের উপর যে লিটারেচার, সেটার সঙ্গে আমি মোটামুটি পরিচিত এবং তার উপর ভালো লেখালেখি হয়েছে, ভালো প্রবন্ধ লেখা হয়েছে। শহীদুল জহির আমাদের গত 50-60 বছরের বাংলাদেশ আমলের যে সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিন্তামূলক রচনা ইত্যাদি মিলিয়ে সবচেয়ে সেলিব্রেটেড লেখক। শহীদুল জহিরের উপরে সাধারণভাবে কাউকে ভিন্ন মত পোষণ করতে দেখা যায় না। তো এই যে একজন লেখক যিনি ব্যাপকভাবে পর্যালোচিত হয়েছে এবং যার উপর যথেষ্ট পরিমাণে ভালো লেখালেখি হয়েছে, সেখানে সৈকত আরিফিনের এই প্রবন্ধ আমি আমার এই সম্পর্কিত লিটারেচারের সঙ্গে মোটামুটি সম্যক পরিচয়ের বরাত দিয়ে বলতে পারি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে আগামী দিনগুলোতে বিবেচিত হবে। প্রবন্ধটি খুব অ্যাম্বিশিয়াস, তার এই অ্যাম্বিশনটা তার শিরোনামের মধ্যে আছে। আপনারা খেয়াল করেছেন যে শিরোনামটি হলো মহল্লার অন্তঃশব্দ। অন্তঃশব্দ মানে শব্দ তো আছেই। শহীদুল জহির খুবই শব্দ প্রবণ একজন লেখক, তিনি শব্দ তৈরি করেন, অনবরত গোলমালকে ধারণ করার চেষ্টা করেন, কারণ তিনি ইন্ডিভিজুয়ালের মনের গভীরে প্রবেশ করার কৌশল না নিয়ে, সেটা একটা অসাধারণ কৌশল সাহিত্যে, সেটা না নিয়ে তিনি বহু মানুষের কথা যেটা প্রকাশিত হয় সেটা বলার একটা কৌশল অবলম্বন করেন। ফলে তার রচনা, তার ভাষা, তার গল্প এবং উপন্যাস নিঃসন্দেহে খুব শব্দময়। কিন্তু এই প্রাবন্ধিক সেই শব্দের উপরও ভরসা করছেন না, তিনি অন্তঃশব্দের দিকে যাচ্ছেন, আরো ভিতরে যে শব্দ উচ্চারিত নয় কিন্তু ব্যাপকভাবে কথা বলে, যে শব্দ অনেক কিছু বলে বা বলার চেষ্টা করে, তিনি তার দিকে যাওয়ার চেষ্টা করেছেন। এবং তারপরে শব্দগুলো যদি আপনারা খেয়াল করেন, নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি সেগুলো ব্যাখ্যাও করেছেন। মায়া ব্যাপারটাও খুবই অ্যাম্বিশিয়াস একটা ব্যাপার। স্মৃতি, এটা সাহিত্যের সবচেয়ে গভীর কন্দরে যে অংশগুলো কাজ করে তার মধ্যে পড়ে, এবং শেষাংশটা রাজনৈতিক বাস্তবতা। সেটারও শহীদুল জহিরের ক্ষেত্রে একটা অন্যরকম তাৎপর্য আছে, যাকে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে ম্যাজিক রিয়ালিজমের লেখক বলে জানেন। অবশ্য ম্যাজিক রিয়ালিস্টিক লেখক যারা সাউথ আমেরিকার কিংবা আফ্রিকার কিংবা এমনকি ইউরোপীয় যে প্যাটার্ন তার মধ্যে আছে, তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে অসম্ভব রকম সচেতনতার পরিচয় দিয়েছে, এবং বাংলাদেশের শহীদুল জহিরও এই ব্যাপারে পিছিয়ে থাকেননি। কিন্তু আমাদের দেশের সাপেক্ষে রাজনৈতিক বাস্তবতার কথাটার একটা অন্য তাৎপর্য আছে। কিন্তু আমি বিশেষভাবে মায়া এবং স্মৃতি এই দুই শব্দের ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। সেটা হলো এই যে আমরা তো জানি যে লেখা মানে আসলে বাস্তবের প্রকাশ নয়, বরং বাস্তবতার পুনর্নির্মাণ। এটা অ্যারিস্টটলের সময় থেকেই লোকে জানে। ফলে এর মধ্যে বাস্তবের সঙ্গে ভাষার দিক থেকে এবং বাস্তব উপস্থাপনের দিক থেকে একটা রেসিপ্রোকাল বা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, একটা নতুন বাস্তবতা লেখকরা তৈরি করেন। কিন্তু সেটা আসলে লেখালেখির প্রাথমিক ধাপ, যে প্রাথমিক ধাপে যে কোনো আর্ট হয়ে ওঠে রূপক, মানে সে কিছু একটা বলে কিন্তু সে অন্য কিছু প্রকাশ করে। আসলে বড় লেখকদের যাত্রাটা এরপর থেকে শুরু হয়। লেখালেখির প্রাথমিক ধাপ হলো এটা, যে এটা করতেই হবে, লেখার প্রসেস মাত্র এটা। সে ভালো লেখক হোক বা না হোক, কনসাসলি লেখক বা আনকনসাসলি লেখক, বড় লেখক তারাই যারা এর পরের ধাপ, এটাকে ট্রান্সেন্ড করে। যে বস্তু পৃথিবী সে তৈরি করে সেটাকে ট্রান্সেন্ড করতে পারে। যে এই যে অতিক্রম করে যাওয়া, বস্তু অতিক্রমে একটা বাস্তবতার মধ্যে পৌঁছানো, এই পৌঁছানোর জন্য এই শব্দগুলো খুব দুর্দান্ত হয়েছে, মায়া এবং স্মৃতি। সাহিত্য ব্যাখ্যার ক্ষেত্রে এ দুটো অভাবনীয় নয়, কিন্তু শহীদুল জহিরের ক্ষেত্রে এই প্রাবন্ধিক যেইভাবে শব্দ দুটোকে নিযুক্ত করেছেন, ব্যবহার করেছেন, এবং জহিরের
রচনাবলীর ভিতর থেকে শব্দ দুটোকে আমরা বলবো লেজিটিমেট বা বৈধ করেছেন, সেটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শহীদুল জহিরের মধ্যে বড় লেখকদের এই সমস্ত বৈশিষ্ট্য আসলে আছে। আপনারা খেয়াল করেছেন যে প্রাবন্ধিক কাঁটা গল্পের কথা বলেছেন, এটা শহীদুল জহিরের অন্যতম শ্রেষ্ঠ গল্প। আপনারা খেয়াল করেন যে কাঁটা গল্পে লেখক আমাদের ইতিহাসকে স্মরণ করেন, কাঁটা গল্পে লেখক আমাদের ইতিহাসকে স্মরণ করেন। ইতিহাস তো আমাদের আছে, আমাদের 60s-এ যেই সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে গল্পটি লেখা, সেটা আমাদের 60s-এ ছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় ছিল, সেটা 1990 সালের বাবরি মসজিদ ঘটনার পরে ঘটেছে। শহীদুল জহির আমাদের ইতিহাসের এই ব্যাপারগুলো ব্যবহার করার জন্য তিনি, আপনারা তার লেখার সঙ্গে অনেকেই পরিচিত, যে তিনি তার মতো করে একটা ফ্রেম তৈরি করেন এবং সেখানে সময়ক্রমকে ভেঙে দেন, তিনি চরিত্রকে ভেঙে দেন, তিনি ঘটনাক্রমকে ভেঙে দেন। এটা শহীদুল জহিরের খুবই পুনরাবৃত্ত স্বভাব। কিন্তু এটার জন্য আসলে কাঁটা একটা অসামান্য গল্পে পরিণত হয়েছে এটা বলা যাবে না। যদি এইটুকু তিনি করতেন তাহলে এটা একটা অসামান্য ঘটনা হতো। কিন্তু আসলে শহীদুল জহির এখানে থামেন না, তিনি এর পরবর্তী ধাপে যান এবং তিনি আসলে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সংঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি সংক্রান্ত আমাদের ভদ্রলোক শ্রেণীতে, রাজনৈতিক এলাকায়, দার্শনিক এলাকায় যত ধরনের ডিসকোর্স চালু আছে তার সবগুলোকে একটা প্রশ্নের মধ্যে ফেলে দেন এবং তিনি সাম্প্রদায়িকতা কথাটার একটা নতুন ধরনের অনির্ধারিত কিন্তু গভীর এবং গভীরভাবে মনের উপর প্রভাব ফেলে, চাপ ফেলে, এরকম একটা সংজ্ঞায়নের দিকে অগ্রসর হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো আসলে এই কাজটা করে। যেমন ধরা যাক কোথায় পাবো তারে, এই গল্পের কথাও আমাদের প্রাবন্ধিক বলেছেন, আপনারা খেয়াল করেছেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমার আলোচনায়, যেমন প্রাবন্ধিকের আলোচনায়ও যেই লেখাগুলোর প্রতি আমাদের পক্ষপাত বেশি, সেগুলোর একটা উল্লেখ বেশি থাকবে। কিন্তু শহীদুল জহির এমন লেখক যিনি লিখেছেন তুলনামূলকভাবে কম, কিন্তু গুরুত্বপূর্ণ লেখার সংখ্যা অনেক বেশি। কোথায় পাবো তারে আপনারা যারা পড়েছেন তারা জানেন যে এটা একটা ক্লাসিক প্রেমের গল্প, আমরা এভাবে বলতে পারি প্রাইমারি। কিন্তু আসলে এই যে প্রেমের গল্প তিনি রচনা করলেন এবং তিনি তার জন্য রূপকল্পটা তৈরি করলেন, তিনি মহল্লা থেকে শুরু করলেন, তিনি জীবনের যে অনিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যে মানুষের জীবনের সবচেয়ে বড় বড় ব্যাপারগুলোকে যে ঘটে যেতে পারে, ম্যাজিক রিয়ালিজমের যেটা একটা খুবই বেসিক অনুমান, ওটার আশ্রয় নিলেন। বাস স্ট্যান্ডে কিভাবে একটা মেয়ের সঙ্গে তার 1-2 বাক্যের পরিচয় হয়েছে এবং তারপর তিনি একটা অসামান্য প্রেমের জার্নি শুরু করেছেন। তার সেই অত্যন্ত পরিচিত, আমাকে একবার শহীদুল জহির নিজে বলেছিলেন যে অনেকেই বলে যে আমার ভাষাভঙ্গি খুবই রিপিটেড, কিংবা আমার যে রূপকল্প সেটা খুব রিপিটেটিভ, কিন্তু সত্যি বলতে কি আমার পক্ষে এই বয়সে এখান থেকে বের হওয়া আর পসিবল না, কারণ আমি দশকের পর দশক প্রযত্ন করে এই ভাষা এবং প্রকল্পটি মানে রূপকল্পটি তৈরি করেছি। ফলে আমাকে আমার কথাগুলো ওর মধ্য দিয়েই বলতে হবে। তার যে ওই যে অসামান্য রূপকল্প তার নিজের তৈরি করা, বাংলা সাহিত্যের সাপেক্ষ তো বটেই। আমরা জানি সৈয়দ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ শামসুল হকের কাছে খানিকটা ঋণ সত্ত্বেও এই পুরো ব্যাপারটি তার নিজেরই তৈরি করা। সেই ভঙ্গিতে তিনি তার এই প্রেমের অসাধারণ অভিনয় শুরু করেন। যারা এটা পড়েছেন তারা জানবেন এবং যারা পড়েননি তারা হয়তো পড়বেন যে এই বর্ণনার আসলে কোনো তুলনা হয় না। যে আপনি কোন দিকে যাবেন আপনার প্রেমিকার উদ্দেশ্যে, আপনি যেদিকে বাতাস যায় তার উল্টা দিকে আপনি নাক বরাবর যাবেন, যেদিকে তাল গাছটা আছে তার ডান দিক দিয়ে যাবেন, যেদিকে বাতাসজনিত কারণে ধান গাছগুলো হেলে আছে আপনি তার উল্টা দিক দিয়ে যাবেন। এই যে একটা দীর্ঘ লম্বা ক্লাসিক এবং গোলকধাঁধার ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়া একটা অসামান্য বর্ণনা, এর মধ্য দিয়ে শহীদুল জহির আসলে শেষ পর্যন্ত হয়তো প্রেমকে একদম নতুনভাবে নিজের মতো করে সংজ্ঞায়িত করেন এবং শেষ পর্যন্ত হয়তো বলেন কোথায় পাবো তারে, মানে যেটা পাওয়া যায় না এটা হয়তো সেটাই, এটা হয়তো যাক লাগা সেই রিয়েলি বলে। আমি দুটো মাত্র উদাহরণ দিলাম। আমার বলার উদ্দেশ্যটা হলো এই যে শহীদুল জহিরের মধ্যে ওই যে একটা বস্তু, যে অংশটা আর্টে যে বস্তুর অংশটা তৈরি হয় তাকে ট্রান্সেন্ড করে যাওয়ার, ছাড়িয়ে যাওয়ার এবং জীবনকে নানান ধরনের প্রশ্নের মধ্যে ফেলে যাওয়ার, সবচেয়ে স্টাবলিশড সবচেয়ে প্রতিষ্ঠিত ধারণাগুলোকে দারুণভাবে বিপদে ফেলে দেওয়ার, আক্রান্ত করার এবং তার মধ্য থেকে একদম নতুন ধরনের সংজ্ঞায়নের সমস্ত ধরনের লক্ষণ শহীদুল জহিরের গুরুত্বপূর্ণ সমস্ত লেখার মধ্যে আছে। ফলে তিনি যে বড় লেখক তাতে কোনো সন্দেহ নাই এবং আমাদের প্রাবন্ধিককে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কারণ তার বর্ণনায় তো বটেই,
তার বিশ্লেষণ তো বটেই, এমনকি শিরোনামের মধ্যেও তার সেই অতি উচ্চাভিলাষ, লেখকের যে উচ্চাভিলাষ সেটাকে পরিপূর্ণভাবে ধারণ করার অভিলাষটা আছে। শহীদুল জহির আমাদের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ লেখকের একজন, এবং এটা ভুলে মনে রাখা দরকার যে শহীদুল জহিরের আমরা জানি 1978 সালের বইটি আসলে শহীদুল জহিরীয় বই নয়, এই কথা খুব চালু আছে। এবং শহীদুল জহিরের প্রথম গুরুত্বপূর্ণ বই জীবন ও রাজনৈতিক বাস্তবতা প্রাবন্ধিক 1988 সালে লিখেছেন, কিন্তু আমার যতদূর মনে পড়ছে এটা 1985 সালের লেখা। 1985 প্রকাশিত হয়েছে, 85-86 আরেকটু আগে লেখা। আমার জন্য এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ শহীদুল জহির যে জেনারেশনের লেখক, শহীদুল জহির যার ভিতর থেকে উঠে এসেছে, সেটার জন্য এই 80 দশকটি খুব গুরুত্বপূর্ণ। 1975 সালের পট পরিবর্তনজনিত কারণে আমাদের এখানে নতুন ধরনের যে মুক্তিযুদ্ধ এবং অপরাপর জাতীয়তাবাদী ব্যাপার নিয়ে যে নতুন ধরনের ডিসকোর্সগুলো তখন দারুণভাবে নতুনভাবে তৈরি হয়ে উঠছিল, শহীদুল জহির তার ভেতর থেকে উঠে এসেছেন, এবং বলা দরকার তিনি তার একজন নির্মাতাও বলে। শহীদুল জহির সেটার নির্মাতা। তবে জীবন ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে যে ওপেননেসের কথাই প্রবন্ধের মধ্যে আছে, আমি তার সঙ্গে একটু স্লাইটলি দ্বিমত পোষণ করবো যে জীবন ও রাজনৈতিক বাস্তবতা এই লাইনে তার প্রথম লেখা বলে হয়তো তিনি এর মধ্যে ওই যে পরবর্তীকালে ভাষার প্রবাহের মধ্যে, বর্ণার মধ্যে বহুজনের স্মৃতি, শ্রুতি এবং সমন্বিত পলিফনিক উচ্চারণকে একসঙ্গে ধারণ করে অর্থের সম্ভাব্যতার যে ওপেননেস বা উন্মুক্ততা শহীদুল জহির তৈরি করতে পেরেছিলেন, এই বইতে হয়তো তার সবটা শেষ পর্যন্ত ধরা পড়েনি। কিন্তু এই বইতেই তার একটা অসামান্য বৈশিষ্ট্য আমরা পেয়েছি, সেটা হলো এই যে তিনি বড় লেখক ম্যাজিক রিয়ালিজমকে ব্যবহার করেন, তিনি ট্রান্সেন্ড করেন, মানে ছাড়িয়ে যেতে চান, কিন্তু তিনি কিছুতেই বাস্তব কিংবা বস্তুকে শেষ পর্যন্ত অবহেলা করেন না, বরং তার মধ্যেই প্রাবন্ধিক খুব চমৎকার করে দেখিয়েছেন, তার মধ্যেই তিনি তার সৌধটি তৈরি করেন। তিনি রাজনৈতিক ইতিহাসকে অঙ্গীকার মনে পড়বে, যিনি উপন্যাসে গল্পের তুলনায় একেবারে আলাদা। উপন্যাসে তিনি অনবরত রাজনৈতিক এবং প্রত্যক্ষ ওই কালের যে প্রাসঙ্গিক রাজনীতি সেগুলোকে তিনি অনবরত উপন্যাসে তুলে এনেছেন। আমরা শহীদুল জহিরের সঙ্গে উপন্যাসিক রবীন্দ্রনাথের কোনো তুলনা করছি না, কিন্তু আমাদের মনে পড়বে শহীদুল জহির তার গল্প এবং উপন্যাসে অসাধারণভাবে রাজনৈতিক, এবং সেই রাজনীতি খুবই কন্টেম্পোরারি। আমাদের মনে পড়বে তিনি বাস্তবতাকে অসামান্যভাবে ব্যবহার করেন, কিন্তু বাস্তবতা মানে তো তথ্য নয়। আমরা জানি যে তথ্য যে বাস্তবকে হাজির করে, সেই বাস্তব এটা বহুভাবে মানুষ অন্তত গত 200 বছর ধরে ফিলোসফিক্যালি দেখানোর চেষ্টা করেছে যে সেই বাস্তব আসলে শেষ পর্যন্ত বাস্তবের কোনো প্রাণনাই আমাদেরকে দেয় না, কোনো অনুভবই আমাদের দেয় না। আমাদেরকে আসলে তথ্যকে অতিক্রম করে যেতে হয়, আমাদেরকে আসলে চোখের সামনে যে বাস্তব ধরা পড়ছে তাকে অতিক্রম করে যেতে হয়। কিন্তু একজন লেখক সেটা কিভাবে করবেন? শহীদুল জহিরের মহত্ব, বড়ত্ব এবং ব্যক্তিত্ব এখানে যে তিনি এই ব্যাপারটি করার জন্য ভাষা এবং প্রকৌশলের যাবতীয় ইন্তজাম করেছেন, এবং এমন এক ভঙ্গিতে করেছেন যেটা আমাদেরকে বাস্তবকে বহু বয়ান এবং ততোধিক অর্থের দিকে অনবরত নিয়ে যায়। এই চ্যালেঞ্জটা জানায় যে আমি যে বাস্তবকে একার্থকভাবে একটা সত্য হিসেবে উপস্থাপন করি, সেটা আসলে সেরকম ব্যাপার নয়। সেটা সবসময় আমাদেরকে বহু অর্থের দিকে ধাবিত করে, চালিত করে, অথবা যদি আমরা আরো ভালো হয় বলি যে বহু অর্থময়তার একটা বোধ ছাড়া বাস্তবের কোনো ধরনের পারসেপশন বা অনুভব আসলে সম্ভব নয়। জহির বাই ডিফল্ট, বাই ডেফিনেশন তার লেখার মধ্যে আসলে এই ভঙ্গিটা তৈরি করেন। এবং ওই যে প্রাবন্ধিকের লেখা আপনারা পড়েছেন, তারা তো জানেনি প্রাবন্ধিকও যে আমরা কথাটিকে এত গুরুত্ব দিয়েছেন, ওই কথাটিকে আমরা যদি এই পার্সপেক্টিভ থেকে পড়ি তাহলে আমরা বুঝবো যে তার লেখায় কন্টেন্ট এবং ফর্ম কিভাবে একত্রিত হয়েছে, একাকার হয়েছে। সেদিকে আমরা পরে আরেকটু যাব। তার আগে আমি মায়া কথাটির দিকে একটু ইঙ্গিত করি। লেখক প্রাবন্ধিক এই শব্দটাকে খুবই একটা কেন্দ্রীয় শব্দ হিসেবে উপস্থাপন করেছেন। এই মায়া কথাটি আমি যেমন ব্যবহার করি বিভূতিভূষণের ক্ষেত্রে, এবং আমি কোথাও কোথাও এটা বলেছি এবং কিছুটা বিরোধের মুখোমুখি হয়েছি যে ধরা যাক আখতারুজ্জামান ইলিয়াসের লেখায় এই মায়া ব্যাপারটি নাই। যেমন আমরা বিভূতিভূষণে বলেছেন একজন খুবই মায়াময় লেখক। এই মায়ার ব্যাপারটা শহীদুল জহির একটা অন্যরকম মূর্তি পেয়েছে। আমরা জানি যে শহীদুল জহির শুধু পুরান ঢাকার মহল্লা নয়, তিনি গ্রামকেও আলিঙ্গন করেছেন এবং গরিব মানুষের সংখ্যা তার লেখার মধ্যে প্রচুর। আমি একবার লেখায় অভিযোগ করেছিলাম যে শহীদুল জহিরের ম্যাজিক রিয়ালিজম যতটা কৌশল ততটাই ল্যাটিন আমেরিকীয় অর্থে ঠিক
ম্যাজিক রিয়ালিজম নয়, এই অর্থে যে যে দক্ষিণ আমেরিকি যে অত্যন্ত প্রচলিত গল্পগুলোকে, যেমনটি বলেছেন ম্যাজিক রিয়ালিজমের সবচেয়ে বড় উস্তাদ আমাদের মার্কেস, যে আমি দাদির মুখে যে গল্পগুলো শুনেছিলাম 8 বছর বয়সে বা তারও আগে, এবং সেগুলোর পরবর্তীকালে আমি আসলে লিখেছি, তার কারণ আমার ল্যাটিন আমেরিকার গল্প এবং আমার জীবন এবং আমার সাহিত্য এই ব্যাপারগুলো মোটেই আলাদা নয়। ঠিক সেই অর্থে শহীদুল জহিরের ম্যাজিক রিয়েলিস্টিক যে গল্পগুলো, সেগুলোকে আমরা বাংলাদেশের গল্প হিসেবে বলতে পারিনি। আমি আমার লেখায় অভিযোগ করেছিলাম যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি জিন ভূতের গল্প শুনে এবং সাপের গল্প শুনে, এগুলোই বাংলাদেশের ম্যাজিক রিয়েলিজম। কিন্তু শহীদুল জহিরের লেখার মধ্যে আমি কোথাও জিন ভূত পাইনি এবং যাকে বলে সাপের গল্প পাইনি। আমি অন্তত গ্রামে বড় হয়েছি এবং এগুলোর মধ্যে বড় হয়েছি, এগুলোই বাংলাদেশের ম্যাজিক রিয়েলিজম হওয়া উচিত ছিল। কিন্তু জহিরের লেখায় সেটা নেই। জহিরের লেখায় তাহলে আমরা যে ম্যাজিক রিয়েলিজম পাই সেটা হলো একটা শৈলী হিসেবে তৈরি করানো একটা অসামান্য কার্যকর বাস্তবতা, এবং তিনি এটা তৈরি করেছেন একটা ক্রিটিক্যাল ইন্টারভেনশন হিসেবে, বাস্তবের মধ্যে ক্রিটিক্যাল ইন্টারভেনশন হিসেবে। কিন্তু ওই যে গরিব মানুষের কথা, সামষ্টিক মানুষের কথা, বাস্তবের কথা এবং রাজনীতির কথা, এই পুরো ব্যাপারটাকে এক আশ্চর্য গভীর সহানুভূতি দিয়ে তিনি উপস্থাপন করতে পেরেছেন। সহানুভূতি কথাটা আসলে এখানে প্রযোজ্য নয়। আমি আবার বলবো যে আমাদের প্রাবন্ধিক যে শব্দটি ব্যবহার করেছেন, সে মায়া, এই মায়া একদম বিভূতিভূষণের অর্থে নয়, কিন্তু এই মায়ার কথাটাই আসলে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং তার লেখার মধ্যে অনবরত যে জ্যোৎস্না এবং চাঁদের খেলা, আমরা এটা দেখেছি সৈয়দ ওয়ালিউল্লাহর মধ্যে, একদম ভিন্ন অর্থে এটা শহীদুল জহিরের মধ্যে আছে, এবং সেটার সঙ্গে এই মায়ের একটা গভীর যোগ আছে। স্বভাবতই আমাদের প্রাবন্ধিক ভাষার প্রসঙ্গে বলেছেন, এবং এটা বলে রাখা দরকার, যাকে আমরা কোনো কোনো অর্থে পূর্ব বাংলার ভাষা বলতে পারি, এটা একটা অসামান্য নিরীক্ষা, ব্যবহার, প্রয়োগ এবং কার্যকরতা শহীদুল জহিরের লেখার মধ্যে আছে। এটা এত বানোয়াট, শিল্প অর্থে বানোয়াট একটা লেখার জগৎ শহীদুল জহিরের, ভাবা যায় না যে সেখানে এই কালাকোয়াল এবং বিশেষভাবে পূর্ববঙ্গীয় ভাষা এই অসাধারণ সংস্থান করেছেন। আমার নিজের বিবেচনা জীবনযাপনের সঙ্গে অত্যন্ত একীভূতভাবে উপস্থাপন করার যদি একটা অন্তর্নিহিত তাগিদ তার লেখক এবং শিল্পী সত্তার মধ্যে না থাকতো, তাহলে এই কাজটা তিনি করতে পারতেন না। কারণ শহীদুল জহির কিন্তু খুবই আর্টিস্টিক লেখক এবং সে অর্থে বানোয়াট লেখক, কিন্তু এই আর্টিস্টির মধ্যে এই ভাষার অন্তরঙ্গতাকে সম্ভবপর করা তার একটা অত্যন্ত বড় গুণ। কিন্তু শহীদুল জহিরের ভাষার মধ্যে বা প্রাবন্ধিক অল্প ইঙ্গিত দিয়েছেন, একটা পরিষ্কার করা দরকার যে আরো বড় ধরনের খেলা আছে। শহীদুল জহির ভাষা থেকে কিন্তু চট করে ফর্ম বা রূপকল্পে চলে যান। আমি যদি একটা অসামান্য গল্প চতুর্থ মাত্রার উদাহরণ দিই, এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন চতুর্থ মাত্রা আসলে শেষ পর্যন্ত কিছুই বলে না, এবং না বলার মধ্য দিয়ে সবকিছু বলে, অনেক কিছু যাও যে বলে কোনো কথা না বলি। এই চতুর্থ মাত্রার মতো অনেকগুলো গল্প শহীদুল জহির লিখেছেন। আমি একবার লিখেছিলাম যে গল্পগুলোর বৈশিষ্ট্য হলো এই যে এটা মনে হচ্ছে যেন একটা বেড়া নির্মাণ করছেন তিনি, এবং আপনি বেড়া ডিঙিয়ে ঢুকবেন, তারপর কিছু একটা পাবেন, কিন্তু আপনি বেড়া ডিঙিয়ে ঢুকলেন, তারপর দেখবেন যে আরেকটা বেড়া, এবং আপনি আরো ঢুকলেন, ভাববেন যে ভিতরে কিছু পাবেন, আপনি তখন ঢুকলেন, দেখলেন যে আরেকটা বেড়া, এবং শেষ পর্যন্ত আপনি দেখলেন যে আসলে ভিতরে কিছু নাই। এই মানে আমি রূপকল্প বা ফর্মের একটা প্রতীক বা রূপক তৈরি করলাম এখানে, যে এই যে ভাষাকে রূপকল্পে পরিণত করা এবং রূপকল্পকে স্বয়ং থিমে রূপান্তরিত করা, এই অসামান্য কাজটা শহীদুল জহির করেছেন। আপনাদের মনে করিয়ে দিই একটু ভিন্নভাবে, এবং আমি এত সাফল্য দেব না, কিন্তু এই কাজটা কোথাও কোথাও করেছেন সৈয়দ শামসুল হক। কিন্তু এটা একটা শিল্পের অসামান্য আয়োজন, ভাষার অসামান্য আয়োজন। আমি মহল্লার কথা বলে শেষ করব। মহল্লা মানে তো ঢাকা শহর, পুরান ঢাকা। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তত 3 জন বড় লেখক মহল্লা বা পুরান ঢাকার লেখক হিসেবে অসামান্য সিদ্ধি অর্জন করেছেন। আমাদের শামসুর রহমান আছেন, আমাদের আখতারুজ্জামান ইলিয়াস আছেন, এবং একদম ভিন্ন অর্থে অত্যন্ত ব্যক্তিত্বের সঙ্গে এই ব্যাপারটাকে ব্যবহার করেছেন শহীদুল জহির। এবং তিনি আসলে পুরান ঢাকার মধ্যে তার বস্তুকে এবং বাস্তবকে সম্পূর্ণ আলিঙ্গন করে এবং গুরুত্ব দিয়ে এমন এক ভঙ্গি শেষ পর্যন্ত তৈরি করে উঠতে পারছিলেন, যার মধ্য দিয়ে তিনি শুধু বাংলাদেশের মানুষের কথা বলবেন না, তিনি আসলে দুনিয়ার মানুষের কথা বলবেন। তবে শহীদুল জহির এই যে দুনিয়ার মানুষের কথা বলেন, মানুষের নিয়তির কথা বলেন, মানুষের ভঙ্গুরতার কথা বলেন, মানুষের অনিঃশেষ পরিণতির কথা বলেন, এই কথাটা তিনি ক্লাসিক ভঙ্গিতে বলেন না, তিনি বলেন, আমরা বলবো এক ধরনের কোট আনকোট
পোস্ট মডার্ন ভঙ্গিতে, যেখানে তিনি অনবরত স্পেস রেখে যান, শূন্যস্থান রেখে যান পাঠকের জন্য, পড়ার জন্য, নতুনভাবে নির্মিত হওয়ার জন্য। আজকের এই প্রবন্ধ সেই ধরনের এক সম্পূরক পাঠ, নতুন ধরনের নির্মাণ। আমি প্রাবন্ধিককে এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন। এ পর্যায়ে আমি আজকের সেমিনারের সভাপ্রধান কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক সুমন রহমানকে বক্তৃতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। উপস্থিত আলোচক সৈকত আরেফিন, আজকের প্রবন্ধ উপস্থাপন আলোচক, মতি আলোচক অধ্যাপক মোহাম্মদ আজম, মহাপরিচালক বাংলা একাডেমি। আপনারা, আমি নিশ্চিত যে আপনারা নিশ্চয়ই একমত হবেন যে আপনারা পরবর্তীতে খুবই ভালো মনোজ্ঞ আলোচনা শুনেছেন আমাদের মূল আলোচক এবং প্রবন্ধ উপস্থাপকের কাছ থেকে, শহীদুল জহির সম্পর্কে। খুবই সুগভীর, নানানভাবে গুরুত্বপূর্ণ আলোচনা, এবং বক্তৃতায় এত ভারী ভারী আলোচনা আমরা খুব সচরাচর শুনি না, ফলে এটা আমাদেরকে অনেকভাবে ঋদ্ধ করেছে। ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু পাতলা আলোচনা করব আপনাদের অনুমতির সাপেক্ষে। আমি প্রথমে অভিনন্দন জানাই আমাদের প্রবন্ধ উপস্থাপককে। আমি অধ্যাপক আজমের সাথে একমত যে খুবই ভালো একটা প্রবন্ধ। সচরাচর আমরা আসলে সেমিনারে যখন প্রবন্ধ শুনি, প্রবন্ধটি হয়তো পরবর্তীতে ভালো হয়, কিন্তু সেমিনারের যে ভার্সনটা থাকে, ওই ভার্সনটা অত সুলিখিত হয় না। এটা আমার অভিজ্ঞতা। আমি খুব কম গিয়েছি, কিন্তু যতক্ষণে গিয়েছি আমার মনে হয়েছে যে খুবই তাড়াহুড়া থাকে, একটা ভার্সন তিনি নিয়ে চলে আসেন। কিন্তু সৈকত আরেফিন যেটি করেছেন এটি একটি একদম সুলিখিত প্রবন্ধ, আমি এখনই ছাপার যোগ্য প্রবন্ধ। এবং তিনি পাশ্চাত্য প্রবন্ধের যে ধরন, অর্থাৎ আপনি একটি আধেয় উপস্থাপন করবেন, সেটি কোনো বুদ্ধিবৃত্তিক ফ্রেমওয়ার্কের সাপেক্ষে। এখানে আপনারা দেখবেন যে তিনি বাকতিন বা লেফেবল এর মতো যারা তাত্ত্বিক, সেই তাত্ত্বিকদের আলোচনা ফ্রেমওয়ার্কের মধ্যে তিনি শহীদুল জহিরকে ফিটিং করার চেষ্টা করেছেন, যেটি আসলে খুবই একাডেমিক কাজ। তিনি সেটি করেছেন, এবং এর সাথে যেটি তিনি আসলে খুব সুন্দরভাবে সুচারুভাবে করেছেন হচ্ছে তার ভাষাভঙ্গি। এবং মানে শহীদুল জহিরই সম্ভবত তাকে এই ক্ষেত্রে গভীরভাবে প্রভাবিত করে থাকবেন, যে তিনি খুবই মনোজ্ঞ একটি ভাষাভঙ্গি আসলে প্রবন্ধ উপস্থাপন করেছেন, যেটি ঠিক প্রবন্ধ সুলভ না, মানে অনেকখানি হেয়ালি তিনি তার প্রবন্ধেও নিয়ে এসেছেন। হ্যাঁ, যেটি আমার মনে হয়েছে যে একটু চমৎকার ম্যাচিং থাকে মানে শহীদুল জহিরের সাথে তার প্রবন্ধের। এটি আমাদের কাছে একটা বড় পাওয়া এই প্রবন্ধে। এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার আগে আমি একটা ছোট গল্প বলতে চাই। শহীদুল জহিরকে আমি প্রথম পড়েছি সম্ভবত 1990-91 সালে, এবং খুবই একটা ইনসিডেন্টাল রিডিং বলা যায়। ইনসিডেন্টাল রিডিং মানে তখন আমি আসলে চাকরিতে যোগদান করি একটা ছোট্ট প্রকাশনা প্রতিষ্ঠানের প্রুফ রিডারের কাজ। আমার সম্ভবত আমি 10 বার মনে হয় প্রুফ দেখেছি। তো আমি একদম শহীদুল জহিরের উপরে বিরক্ত হয়ে গেছিলাম। এতবার একটা বই পড়তে কার ভালো লাগে, মানে এতবার প্রুফ, শেষ দিকে প্রুফ দেখে আসলে কিছু বেরোতো না। মানে আপনি কন্টিনিউয়াসলি বমি করলে যেটা হয়, শেষ দিকে পিত্ত বের হয় না। আমার অবস্থা হয়েছিল এরকম যে আর ভুল আমি পাচ্ছি না। তিনি তারপরে বলতেন যে আবার দেখেন। তো পরে আমি দেখলাম যে শহীদুল জহিরের যে গল্প বলার যে রিপিটেটিভ ধরন, যে বারবার ঘুরে ঘুরে আসা, ওই সেরাতে পূর্ণিমা ছিল আমার কাছে প্রাথমিকভাবে একটা দুঃস্বপ্ন ছিল যে বারবার ঘুরে ঘুরে উপন্যাসের কাছে দিতে হবে। জানতাম যে পরের দিন আমাকে এই উপন্যাসটি অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে। হ্যাঁ, তো আমি তখন আসলে চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করছিলাম যে এটা ওই বই আমার কাছে দুঃস্বপ্ন, যেটা দেখা যাচ্ছে এবং চাকরি ছেড়ে দেওয়াটা ভালো, বারবার একই জিনিস পড়তে হবে। যাই হোক, তো এটা পড়তে গিয়ে আমার যখন আমি ক্রিটিক্যালি পড়লাম শহীদুল জহির, তখন আমার মনে হলো যে যেটি সৈকত আরেফিন কাজ করেছেন, অধ্যাপক আজমও বলেছেন যে আচ্ছা আমাদের যে বাংলা সাহিত্যের যে সিলসিলা, দুটো নাম তিনি বলেছেন, ধরা যাক আখতারুজ্জামান ইলিয়াস এবং মানিক বন্দ্যোপাধ্যায়, মানে বোঝা যায় দুটো নাম বলেছেন তিনি একদম স্টার্ক রিয়েলিজম, যারা স্টার্ক রিয়েলিজমের চর্চা যারা করেছেন, খুবই একদম কঠিন বাস্তবতা, হ্যাঁ,
কাটছাট বাস্তবতা, নির্মেদ বাস্তবতা, ওই সুবাদে আমরা মানিক এবং আখতারুজ্জামান ইলিয়াসকে চিনি সাহিত্যিকভাবে, মানে প্রাবন্ধিকভাবে যদি বলি। তো সেখানে তিনি শহীদুল জহিরকে হাজির করেছেন। কিন্তু আমার যেটি মনে হয়েছিল শেরাদি পূর্ণিমা পড়ার সময়, যে এটি অবশ্যই মার্কেজীয় জাদু বাস্তবতা দিয়ে প্রভাবিত, কিন্তু তার পেছনে আরেকটা খুবই দেশীয় প্রভাব ছিল, সেটা হচ্ছে তার চাঁদের অমাবস্যা। চাঁদের অমাবস্যার মধ্যে এই রিপিটেশন ছিল, জাদু বাস্তবতা ছিল না, এক ধরনের বাস্তবতা ছিল, এক ধরনের হেয়ালি ছিল, ইলিউশন ছিল। হ্যাঁ, কিন্তু ওই আমাকে মনে হচ্ছে শহীদুল জহির খুব টেকনিক্যালি ওই প্রেক্ষাপটটা ইউজ করেছেন, ওই প্রেক্ষাপটটা, ওই আবহাওয়াটা ইউজ করে তিনি নতুন একটা গল্প নতুন ফর্মে বলেছেন, যেটি প্রবন্ধিক এবং আলোচক বলেছেন যে শহীদুল জহির কিন্তু খুবই সচেতন একজন লেখক, খুবই শিক্ষিত একজন লেখক। তিনি খুব সচেতনভাবে ম্যাজিক রিয়েলিজমকে ফর্ম আকারে নিয়েছেন। আমি খানিকটা দ্বিমত করব যে এই যে মায়া বিষয়টা যখন আসলে আমরা শহীদুল জহিরের ক্ষেত্রে আনি, আমরা সৈকত আরেকদিন সেটি করেননি, কিন্তু অনেকেই সেটি করেন, অনেক আলোচক, যে আসলে এটা জাদু বাস্তবতার একটা প্রতিপক্ষ হিসেবে মায়াকে দাঁড় করানো হয়। যে এটা ফারুক আসিফের একটা বইও আছে জীববন্ত নিয়ে, যে মায়া বাস্তব। তো দেখা যাচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে আমাদের ক্ষেত্রে জাদু বাস্তব হচ্ছে মায়া বাস্তব, মানে মায়া বাস্তব বলে একটা ফর্ম তারা দাঁড় করান। তো আমি আসলে খুব বেশি বিভাজন খুঁজে পাই না, বা আমি প্রয়োজনও দেখি না, কারণ জাদু বাস্তবতা যদি আপনি খুব গভীরভাবে পড়েন, যদি ল্যাতিন আমেরিকীয় সাহিত্য আপনারা পড়তে থাকেন, তো দেখবেন যে এই এলিমেন্টগুলো সবই আছে, সবই আছে। আমরা হয়তো মার্কেজ পড়েছি, হয়তো আরেকটু যারা কম পঠিত হন ল্যাতিন আমেরিকায়, তাদের লেখা আমরা হয়তো খুব একটা পড়ি না। ফলে দেখা যায় যে এই যে পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন হিসেবে জাদু বাস্তবতাকে হাজির করা, ইভেন ফ্যাবল লোককথা বা এই জাতীয় জিনিস না রেখেও জাদু বাস্তবকে হাজির করা, কর্তাজার থেকে ধরে অনেকের মধ্যে সেটা আছে। তো সেই জিনিসটা আসলে শহীদুল জহির, আমি বলবো যে তিনি যখন চিন্তা করেছিলেন, তার একটা সাক্ষাৎকার আমি পড়েছিলাম, বা তার একটা সম্ভবত আলোচনা কোথাও শুনেছি, উনি আলোচনা খুবই কম করতেন, সাক্ষাৎকারই মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না। তিনি বলেছিলেন যে আসলে তিনি খুব বুঝে শুনেই এই ফর্মটা নিয়েছেন। এই ফর্মটা নিয়েছেন কেন? তিনি মনে করছেন যে লাতিন আমেরিকীয় যে রাজনৈতিক বাস্তবতা, এই রাজনৈতিক বাস্তবতাকে, এই রাজনৈতিক বাস্তবতার সাথে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ফারাক খুব বেশি নেই। তখনকার রাজনৈতিক বাস্তবতা সামরিক শাসন, এবং দীর্ঘদিন ধরুন 10 বছর ধরে এর সাথে সামরিক শাসন চলছে। হ্যাঁ, আন্দোলন হয়, নিয়ে যায়, স্বপ্ন চলে যাচ্ছে। তো এই যে বাস্তবতার মধ্যে তিনি দেখেছেন যে লাতিন আমেরিকীয় ফ্রেমওয়ার্কটা ভালো খাটে, তিনি ফ্রেমওয়ার্কটা বড় করেছেন। ওখান থেকে বড় করে তিনি যেটি আসলে করেছেন, একজন প্রকৃত কথাশিল্পী যেটি করে থাকেন, যে তিনি এই ফ্রেমওয়ার্কে বাংলাদেশের যে বাস্তবতাকে তিনি যেভাবে দেখেন, যেটিকে সৈকত আরেফিন বলেছেন যে মহল্লা কেন্দ্রিক জীবন ব্যবস্থা, হ্যাঁ, বা মহল্লা কেন্দ্রিক দেখার ভঙ্গি। হ্যাঁ, তারপরে ধরা যাক যেগুলোকে আমরা বলি যে গ্র্যান্ড ন্যারেটিভকে চ্যালেঞ্জ করা। হ্যাঁ, এটা কিন্তু তার আসলে একদম গোড়া থেকেই ছিল। অধ্যাপক আজম বলেছেন যে কীভাবে তিনি আসলে প্রচলিত বয়ানগুলোকে কীভাবে তিনি খুব মারাত্মকভাবে চ্যালেঞ্জ করে ছেড়ে দিয়েছেন, খুব চ্যালেঞ্জ করেছেন, খুব মারাত্মক, কিন্তু তার ভঙ্গিটা খুবই মাইল্ড। হ্যাঁ, কেউ টেরই পাবে না চ্যালেঞ্জ করে। এবং এই প্রক্রিয়াটা আমি বোঝার জন্য আমি অনেক বছর আগে একটা কাজ করেছিলাম। তার কিছু গল্প আছে যেগুলো তিনি প্রকাশ করেননি, এরকম একটা অপ্রকাশিত গল্প, দহ নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম। ওখানে আমি যেটা দেখেছিলাম যে দহটা কি, হরতালের সময় পিকেটারদের ঠেকাতে পুলিশের যে প্রস্তুতি। আমরা বুঝতে হবে পুলিশ কিন্তু, এখন আমরা পুলিশকে হয়তো আরেকটু গভীরভাবে দেখার চেষ্টা করি বা বুঝি, কিন্তু 80-র দশকে এরশাদ পিরিয়ডে পুলিশ একটা ভিলেনের নাম ছিল আমাদের কাছে। হ্যাঁ, পুলিশ নিয়ে যত রকমের ইভেন খারাপ মশকরা করতে আমাদের পারতো না, মনে হচ্ছে পুলিশ মানে হচ্ছে একটা প্রায় মানুষ নয়, এরকম একটা প্রজাতি। তো তখনকার সময়ে শহীদুল জহির পুলিশকে কেন্দ্রীয় চরিত্র করলেন। একটা পুলিশের সদস্য যার বউ হচ্ছে প্রেগনেন্ট, তিনি সকালবেলা পিকেটার ঠেকাতে একদম ভোরবেলা তাকে তিনি পিকেটিং এর জায়গায় গিয়ে পজিশন দেবেন, তার চাকরিটা।
তো এই যে গল্পটা মানে পুলিশের জায়গা থেকে পিকেটারদের দেখা, মানে ওই সময় আসলে আমি যদি চিন্তা করি তিনি যে সময় গল্পটি লিখেছিলেন সম্ভবত 70-এর শেষ দিকে বা 80-র শুরুর দিকে, এই সময়ে এই রকম ভঙ্গিতে এরকম ভাবে মানে এই অ্যাঙ্গেল চেঞ্জ করার প্রবণতা আসলে ছিল না, আমাদের কোনো লেখকের মধ্যেই ছিল না। যারা বড় লেখক তারাও আসলে ওই অ্যাঙ্গেল থেকেই দেখেছেন, মানে এই সিম্প্যাথিটা বা গ্র্যান্ড ন্যারেটিভকে এইভাবে চ্যালেঞ্জ করে অন্য একটা অপ্রচলিত একটা দৃষ্টিকোণ থেকে তারা এই গল্পটা বলবেন, এই সাহস তারা করেন। তো এইভাবে শহীদুল জহিরকে আমরা মানে আমি বোঝার চেষ্টা করেছি যে তিনি আসলে গোড়া থেকেই তার একটা মিশন ছিল যে তিনি ভিন্ন গল্প বলবেন। তার যে বইটি যেটি আজম বলেছেন যে বইটি আসলে শহীদুল হক নামে প্রকাশিত হয়েছিল সম্ভবত, তো ওই পাড়া পাঠা ওই বইটা করার পরেই তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আসলে শহীদুল জহির হয়ে উঠবেন, এবং সেটি হওয়ার জন্য তিনি আরো 7-8 বছরের একটা সময় নিয়ে তিনি তারপরে এই প্রবন্ধগুলো লিখতে থাকেন। এবং সিরাতে পূর্ণিমা ছিল যখন প্রকাশিত হয়, একটি পুস্তক আকারে প্রকাশের আগে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যেটা প্রুফ আমি দেখেছিলাম, ওটা হচ্ছে নিরন্তর পত্রিকাটির নাম ছিল, নাইম হাসান সম্পাদিত। তো এই উপন্যাসটি তিনি 90-এর শেষ দিকে লিখেছেন, এবং ওই সময় তার এই গল্পগুলো অধিকাংশ গল্প তার লেখা হয়ে গেছে। হ্যাঁ, তার একটা বিখ্যাত গল্প যেটি আগার গায়ে বলুন যে তারা ফুল নেই কেন। হ্যাঁ, তো এখন এই যে অপ্রচলিত নাম, অপ্রচলিত বিষয়, তখনকার মানে যে সাহিত্যের, বাংলা সাহিত্যের যে সিলসিলা, এই সিলসিলাতে তিনি আসলে ফিট ইন করেন না। তিনি ওরকম একটা জীবনও বেছে নিয়েছিলেন, যে কারণে আমি মনে করি যে সাহিত্যিকের জীবন খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা সাহিত্যিকেরা কি করি, আমরা সাহিত্যিকেরা সাহিত্যিকদের সাথে মেশামেশি করি, তারপর সাহিত্যিকদের সাথে দলাদলি করি এবং সাহিত্যিক বাতাবরণে থাকার চেষ্টা করি সবসময়। আমরা মনে করি যে এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো শহীদুল জহির সেটি করেননি, তিনি খুবই নির্জন একটা জীবনযাপন করেছেন। হ্যাঁ, সচিব পর্যায়ে সরকারের চাকরি করতেন, খুব নির্জন জীবনযাপন করেছেন, খুব অল্প লোকের সাথে মিশেছেন। শাহাদুজ্জামানের একটা লেখাই পড়েছিলাম যে তিনি আসলে শহীদুল জহির সাথে দেখা করতে গেছেন, তো করতেও ব্যাগ পেতে হয়েছে, তিনি অনেক আসলে সুযোগ দেননি। তারপরে এক সময় যখন দেখা হলো, দেখা যাচ্ছে শহীদুল জহির তেমন প্রথম দিকে তেমন কোনো কথা বলছেন, অর্থাৎ তিনি তার শিল ভেঙে বেরোচ্ছেন না। এবং শাহাদুজ্জামান তার মুগ্ধতা যখন প্রকাশ করলেন শহীদুল জহির সম্পর্কে, আস্তে আস্তে তিনি একটু মুখ খুলতে লাগলেন। তিনি শিল্প আদালতে যেতেন, সেখানে একদিন বা দুদিন আমার সাথে দেখা হয়েছিল। শিল্প আদালতে তারপরে ওই প্রকাশনা তদারকি করতে তিনি যেতেন। হ্যাঁ, খুবই অল্প সময় থাকতেন, বেশিক্ষণ থাকতেন না। মানে তিনি এরকম একটা জীবন তার, মানে কোনো সাহিত্যিকের সাথে তার আসলে আড্ডা হয়েছে এরকম শোনা যায় না, খুব অল্প 2-4 জন ছাড়া। এবং তিনি আসলে তেমন বেশি কথাবার্তাও বলতেন না, আপনারা যারা চেনেন আপনারা জানেন। তো এরকম একটি প্রায় আনইমপ্রেসিভ লোক আপনাকে নিশ্চিতভাবে জীবনানন্দ দাশের কথা মনে করিয়ে দেবে, যে চুপচাপ থাকেন, হ্যাঁ, একা থাকেন, নির্জন, তার নির্জন আইভরি টাওয়ারে তিনি বসবাস করেন। এবং খুবই আমি বলবো যে এরকম একটা জীবন, যখন আসলে তিনি 54 বছর বয়সে মারা যান, তখন যেটি হয় যে শহীদুল জহির কেন বাংলাদেশের সেলিব্রেটেড, সবচেয়ে সেলিব্রেটেড লেখক, কারণ তিনি আসলে তার ব্যক্তিগত জীবন এবং সাহিত্যিক জীবন নিয়ে বিতর্ক তৈরি করার কোনো সুযোগই আমাদের দেন। আমি মার্কেজের আলোচনা করতে একবার বলেছিলাম যে মার্কেজের ফিকশন এবং মেটাফিকশন মিলে মার্কেজকে তৈরি করেছে, অর্থাৎ মার্কেজের যে সাহিত্য এবং মার্কেজের যে জীবন, দুটো কিন্তু একসাথে আমরা পড়ি। মার্কেজ কাকে বিয়ে করেছেন, তার ওয়াইফ কি করেন, তার ওয়াইফ কিভাবে মার্কেজের কোনো মহিলার সাথে তার কথা বলতে আগ্রহ হলে ও ওয়াইফ পরিচয় করিয়ে দেন, ইত্যাদি নানান কিছু, তাদের জীবনের রাজনীতি, প্রেম, নানান কাহিনী আমরা জানি সবাই। তো এইটা একটা জীবন, এইরকম একটা জীবন কিন্তু শহীদুল জহিরের আমরা জানি না। মানে শহীদুল জহির হ্যাড নো মেটাফিকশন, তার শুধু ফিকশন আছে। ফিকশন থাকাতে যেটা হয়েছে যে তার টেক্সট হচ্ছে তার কথা বলবে, ফলে তাকে নিয়ে তুলনামূলকভাবে প্রচুর আলোচনা হয়েছে। এই অল্প সময়ে যথেষ্ট বেশি আলোচনা হয়েছে আমি বলবো, অনেক ভালো ভালো আলোচনা হয়েছে, বই লেখা হয়েছে, প্রবন্ধ লেখা হয়েছে। এবং
সবাই আসলে যে সবার মধ্যে বলবো কম বেশি যে চেষ্টাটা থাকে সেটি হচ্ছে যে শহীদুল জহিরকে তার জাদু বাস্তবতার যে ফ্রেমওয়ার্কটা তিনি ধার করেছিলেন সেটি যে তিনি আসলে ওরকম ফ্রেমওয়ার্ক আকারে রাখেননি, বদলে ফেলেছেন বা তার মতো করে ইন্ডিজেনাইজ করে নিয়েছেন সেটি প্রমাণ করা। আমি মনে করি যে দায়িত্বটা আমাদের নেওয়ার দরকার নাই, কারণ শহীদুল জহিরের রচনাই আসলে ইটসেলফ বলবে যে তিনি কি করেছেন। কারণ যে কোনো ফ্রেমওয়ার্ক আপনি যখন নেন এটা আপনি আপনার কনটেক্সটে যখন ব্যবহার করেন সেটা আপনার মতো করে আপনার দেশীয় কনটেক্সটে আসলে এটা অ্যাডপ্টেড হয়ে যায়। জাদু বাস্তবতা যখন আফ্রিকায় যায়, আফ্রিকায় কিন্তু আর ওটা ওই ল্যাটিন আমেরিকীয় ম্যাজিক রিয়ালিজম থাকে না, সেখানে সেটি ওই লোককাহিনী লোককথা ফেবল এসবের ভিতরে ঢুকে কি অন্যরকম একটা ফ্লেভার নিয়ে নেয়। ইউরোপে যখন যায়, ইউরোপে তো লোককথা ওরকম নাই, সেখানে দেখবেন যে আরেকটা প্যাটার্নে সে চলে যাচ্ছে। সালমান রুশদির কাছে যখন আসে আপনারা দেখবেন যে সেখানে প্যাটার্নটা ভিন্ন। ফলে জাদু বাস্তবতার লেখক হিসেবে শহীদুল জহিরকে মানতে আমাদের আপত্তি নাই, বা সেটা আসলে আলোচ্য বিষয়ও না। আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের যে বাস্তবতা, আমাদের যে জীবন, আমাদের জীবনকে এমন করে এত কাব্যিক, এত অপ্রচলিত, এত আমি বলবো যে ভয়াবহ রকমের পরিহাস মূলক, কিন্তু একই সঙ্গে খুবই মায়া বিস্তারী। মানে আমাদের যে সমস্যা হয়, আমাদের আমরা যারা লিখি আমাদের একটা বড় সমস্যা হয়, আমরা যদি পরিহাস করতে থাকি, তো পরিহাস করতে থাকলে আমরা এক সময় বিষয়বস্তুর উপরে আমাদের যে এমপ্যাথেটিক লুক যেটাকে আমরা বলি, যেটা সহানুভূতি সূচক যে দৃষ্টিটা হারিয়ে ফেলে। তো এখন এই যে দুটো মিলিয়ে যে দেখা, যে একই সঙ্গে আপনি হাস্যরস করবেন, আবার একই সঙ্গে তাকে আসলে খুব মানে খুবই মায়াময় একটা জায়গা থেকে চিন্তা করবেন, দেখবেন, যেটি আমরা বৈকম মোহাম্মদ বশিরের মধ্যে পাই বা অনেক বড় বড় লেখকদের মধ্যে পাই, সেটি আসলে খুব বেশি লেখক করেন না। শহীদুল জহিরের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে তিনি যখন বর্ণনা দেন তখন তার বর্ণনার ভিতরে ঢুকে আমরা কিন্তু প্রচুর আনন্দ পাই। এই যে পরিস্থিতির সাথে সংগতি বিধানে ব্যর্থ হয়ে ফট করেছিলেন কত নাই একটা বই, মানে আসলে আপনি যখন পরে যাবেন, মানে সৈকত আরিফিন ব্যাখ্যা করেছেন যে তিনি যখন পরে গিয়ে বাস্তবতা বা রাজনৈতিক বাস্তবতার গল্পটা শুনেন তখন তিনি রিলেট করতে পারেন, এবং পরবর্তীতে যখন তিনি এই লাইনটা পড়েন তখন তার মধ্যে আসলে প্রিপারেশনটা তৈরি হয়। কিন্তু আপনি খেয়াল করেন প্রথমবার যখন আপনি লাইনটা পড়েছিলেন আপনার কিন্তু কোনো ক্লু নাই, আপনার একটা বেশ অদ্ভুত একটা ব্যাপার যে পরিস্থিতির সাথে স্যান্ডে তো ছিলে যেতেই পারে, কিন্তু পরিস্থিতির সাথে সংগতি বিধানে ব্যর্থ আবার ফট করেছিলেন। তো আপনাকে কিন্তু প্রথমেই তিনি একটা মানে একটা ক্লুলেস একটা দিয়েছেন, একটা কি বলা যায়, একটা হিউমারাস একটা ইভেন্ট হাজির করেছেন, যেটি আপনাকে আসলে আপনার এই উপন্যাসে এন্ট্রি তৈরি করে। তারপরে কন্টিনিউয়াসলি আপনি কি ভয়াবহ বর্ণনা, আপনি চিন্তা করেন যে কাককে যে মাংস খাওয়াচ্ছে, তো মানুষের মাংস খাওয়াচ্ছে, এরকম একটা বর্ণনা তিনি কত অবলীলায় দিচ্ছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে শহীদুল জহিরের মধ্যে আছে, এবং তিনি তার যে বর্ণনার যে ধরন, এই ধরনের মধ্যে এই নিষ্ঠুরতা, এই আইরনি, এই মস্করা সব একসাথে মিলে যায়, মিলিয়ে গিয়ে তিনি মানে সবকিছু শহীদুল জহিরই হয়ে ওঠে। এটি হচ্ছে তার সিগনেচার, বাংলা সাহিত্যে এটা তার সিগনেচার। এবং আমরা যদি আসলে খুঁজতে চাই যে বাংলা সাহিত্যের সিলসিলায় আমরা তাকে কোন সিলসিলায় তাকে পড়বো, অর্থাৎ আমাদের লেখকদের মধ্যে একটা সিলসিলা সেরকম প্রস্তাব করেছেন আখতারুজ্জামান ইলিয়াস এবং মানিক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে শহীদুল জহির পড়ার সময় আমার সবচেয়ে বেশি মনে পড়ে সৈয়দ ওয়ালিউল্লাহ এবং তার আসম। সত্যি কথা বলতে কি আমরা এরকম হতেই পারে, আপনার কাছে আরেকটা মনে হতে পারে। অর্থাৎ শহীদুল জহিরের মধ্যে আমাদের কথা সাহিত্যের সারাংশটা নানানভাবে হাজির আছে, সবই পড়েছেন, এবং সেখান থেকে আপনি দেখবেন যে আপনি হাসুলি বাগ পড়েন এবং সেরাতে পূর্ণিমা ছিল পড়েন, আপনি দেখবেন যে আবহের মধ্যে অনেক রকমের মিল ঝিল আপনি খুঁজে পাবেন। তো এই একটা বিষয়ে আমি আমার আলাপ শেষ করতে চাই এটা বলে যে সৈকত আরিফিনের এই প্রবন্ধটি একটি আমি বলবো যে একটি আই ওপেনার ইন এ সেন্স, যে শহীদুল জহিরের মধ্যে যে অ্যাম্বিভ্যালেন্ট পজিশন, অর্থাৎ
যেটাকে তিনি বলছেন যে পলিফোনিক পজিশন, না, যে নানাবিধ থাকে, স্বর থাকে, একটা উপন্যাসে বা একটা গল্পে নানা রকমের কণ্ঠস্বর হাজির থাকে। সেটি তার সাবজেক্টিভ ন্যারেটিভ হতে পারে, অবজেক্টিভ ন্যারেটিভ হতে পারে, আমি, আমরা, হ্যাঁ, তারপরে থার্ড পার্সন ন্যারেটিভ, হ্যাঁ, ফার্স্ট পার্সন ন্যারেটিভ, এই সব কিছু মিলে যে এরকম একটা লক্ষ্যযোগ্য মহল্লার মধ্যে যে হাজির, এই মহল্লাকে কেন্দ্রীয় চরিত্র করা, এটা একটা স্ট্র্যাটেজি, পলিফোনিক করার জন্য স্ট্র্যাটেজি। তো এটি আসলে সৈকত আরিফিন খুব সুন্দরভাবে তার প্রবন্ধে ধরেছেন এবং অধ্যাপক আজম সেটিকে ধরে খুব মনোজ্ঞ আলোচনা করেছেন। আমি তাদেরকে আজকের এই আলোচনাগুলো উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুধীবৃন্দ, এরই মধ্যে দিয়ে শেষ হল আজকের সেমিনার মালার দ্বিতীয় অধিবেশন। এখন মধ্যাহ্নভোজের বিরতি। আপনাদের সকলকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানাচ্ছি।